জি ভাই, আমরা লাইভে চলে আসছি। আসসালামু আলাইকুম। আজকের সাধারণ জ্ঞান ক্লাসে তোমরা যারা আসছো তাদের সবাইকে প্রথমত শুভেচ্ছা। আর আজকের ক্লাসটা আমাদের সর্বশেষ অনলাইন ক্লাস, সাধারণ জ্ঞান ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা লাইভে চলে আসছো তারা লিংক মেসেঞ্জারের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোয় লিংকটা শেয়ার করে দাও আর নিজের বন্ধুদের মেনশন করে দাও। ইনশাআল্লাহ সবাই একটু মেনশন করে দাও। আমরা খুব দ্রুত এই ক্লাস শুরু করব এবং সব থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যে টপিকগুলো আছে এই টপিকগুলোর উপর আজকে আলোকপাত করার চেষ্টা করব। সবাই ক্লাসে চলে আসো এবং বন্ধুদের মেনশন করো। আমি আছি তোমাদের সাথে, তোমাদের মইনুল ভাইয়া, আগামী 1 ঘন্টা ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই আসছে নাকি? জি আসতেছে। ঠিক আছে, তোমরা সবাই আসো, আমি অপেক্ষা করছি। তার মধ্যে বলো আজকে আমাদের রিভিউ পরীক্ষা কেমন হলো। আজকে রিভিউ পরীক্ষার প্রশ্নটা কিন্তু একটু ভিন্ন ধর্মী ছিল, সাধারণের থেকে আলাদা, খুব বেশি কঠিনও না আবার সহজও না, স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রশ্নটা করা হয়েছে। যারা রিভিউতে অংশগ্রহণ করছো তারা জানো যে আজকের প্রশ্নটা আসলে একটু ভিন্ন ধর্মী ছিল। ডাক্তার সিয়াম ভাই সরাসরি নিজে মডারেশনে প্রশ্নটা তৈরি করছে এবং প্রশ্নটা আসলে সুন্দর ছিল। আমার নিজের পার্সোনালি প্রশ্নটা ভালো লাগছে। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবা। কে কে 100 100 190 95 পেতে পারো এমন আইডিয়া আছে তারাও একটু লিখবা যে ভাই আমি 80+ পাবো, 90 পাবো। দেখি একটু কার কি অবস্থা। খুব দ্রুতই হয়তো তোমাদের ফোনে রেজাল্ট চলে যাবে। অলরেডি কাজ চলতেছিল রেজাল্ট নিয়ে, আমি দেখতেছিলাম কিছুক্ষণ আগেই। তো যাই হোক, সাধারণ জ্ঞান পড়বো, তোমরা সবাই চলে আসো, আমরা শুরু করি আস্তে আস্তে। তো আমরা সাধারণ জ্ঞান পড়া শুরু করবো আসলে মুজিব বর্ষ দিয়ে। মুজিব বর্ষ দিয়ে আমরা সাধারণ জ্ঞান পড়া শুরু করব। তো খেয়াল করো, মুজিব বর্ষ সবাই কি আসছে? ঠিক আছে, আমি আরেকটু অপেক্ষা করব। আচ্ছা, শুরু করি আস্তে আস্তে। তো কিছু সাম্প্রতিক কথা বলবো আর মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু বিষয় পড়াবো আর আমাদের ভৌগোলিক গঠন নিয়ে কয়েকটা কথা বলবো। তো যারা এখনো এসে পারোনি বা যাদের বন্ধুরা আসেনি তারা সবাই একটু গ্রুপগুলাই লিংকটা শেয়ার করে দাও, রাখি গ্রুপগুলাই লিংকটা শেয়ার করে দাও। ঠিক আছে, মুজিব বর্ষের একটা লোগো আছে। মুজিব বর্ষের কি আছে বললাম? লোগো। যেমন কি আমার একটা লোগো আছে। আমার লোগো কেমন তোমরা জানো? এই দেখো, এই দেখো, এটাই আমার লোগো। কেমন হয়েছে আমার লোগোটা? খুব সুন্দর না? এরকম মুজিব বর্ষের একটা খুব সুন্দর লোগো আছে, যে লোগোটা ডিজাইন করছে সাব্যসাচী। যে ডিজাইন করছে তার নাম কি বললাম? সাব্যসাচী হাজরা। সাব্যসাচী হাজরা। তাহলে সাব্যসাচী হাজরা, এটা কিন্তু হাজরা, অন্য কিছু উচ্চারণ করা যাবে না, সাব্যসাচী হাজরা বলতে হবে। তাহলে মুজিব বর্ষের লোগোর ডিজাইন করছে সাব্যসাচী হাজরা। আর এই মুজিব বর্ষের লোগোর যে ডিজাইন, এই ডিজাইন উন্মোচন করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে মুজিব বর্ষের লোগোর যে ডিজাইন, এই ডিজাইন উদযাপন করছে কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কবে উদযাপন করছে? স্বদেশ প্রত্যাবর্তন দিবসে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10 জানুয়ারি। তাহলে এই লোগো উন্মোচন করছে বঙ্গবন্ধু, মাননীয় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10 জানুয়ারি 2020। ঠিক আছে, তাহলে মুজিব বর্ষের লোগো উন্মোচন হয় 10 জানুয়ারি 2020 আর মুজিব বর্ষের লোগো উন্মোচন করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মুজিব বর্ষের লোগো ডিজাইন করছে সাব্যসাচী হাজরা। নামটা মনে রাখতে হবে, সাব্যসাচী হাজরা। আর এই মুজিব বর্ষে প্রকাশিত হয়েছে একটা মাসিক পত্রিকা। এই মাসিক পত্রিকার নাম ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, কালি ও কলম। তাহলে মুজিব বর্ষের চেতনায় বা মুজিব বর্ষ নিয়ে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? উত্তর কালি ও কলম। আবার বলো, কালি ও কলম। ইউনেস্কো, তোমরা জানো ইউনেস্কো এই মুজিব বর্ষ পালনের যে প্রস্তাব, এই প্রস্তাব 45তম অধিবেশনে দেওয়া হয়। কততম অধিবেশনে দেওয়া হয়? ইউনেস্কোর 45তম অধিবেশনে দেওয়া হয় এবং 195টা দেশে পালন করা হয়। তাহলে ইউনেস্কো অধিভুক্ত কয়টা দেশে পালন করা হয়? প্রশ্ন আসতে বলবে 195টা দেশে। কততম অধিবেশনে? 45তম অধিবেশনে। আর লোগোর ডিজাইনার সাব্যসাচী হাজরা, উন্মোচন করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি 2020-এ। আর ইউনেস্কোর 45তম অধিবেশনে এটা প্রস্তাব করা হয় এবং 195টা দেশে পালিত হয়। কারো আশা করি এই টপিক নিয়ে কোনো সমস্যা নেই। আমাকে একটু টিস্যু দিয়ে রাখি। ঠিক আছে, তাহলে চলো আমরা আরেকবার একটু দেখে ফেলি। তাহলে মুজিব বর্ষের লোগোর ডিজাইনিং করছে সাব্যসাচী হাজরা, উন্মোচন করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারিখ বললাম 10 জানুয়ারি 2020।
আর ইউনেস্কোর 45তম অধিবেশনে 195টা দেশ, আর মাসিক পত্রিকার নাম হচ্ছে কালিও কলম, আর এর পাশে আছে আমার লোগোর ডিজাইন। আশা করা যায় যে মুজিব বর্ষ নিয়ে আমি যেটুকু পড়ালাম এটুকু সবার তোমাদের মনে থাকবে। তাহলে আমার প্রথম প্রশ্ন যে কতটি দেশে সর্বপ্রথম এই প্রথম মুজিব বর্ষ পালিত হয়? সর্বমোট কতটি দেশে মুজিব বর্ষ পালিত হয়? আর মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে? পরের প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন কতটি দেশে পালিত হয়েছে, আর সেকেন্ড প্রশ্ন লোগোর ডিজাইনার কে? সাধারণ জ্ঞান, সাধারণ না কখনোই, এটা অসাধারণ জ্ঞান, তোমাদের জন্য মনে রাখা কঠিন। তাই আমাদের সবার উচিত এই সাধারণ জ্ঞানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং অবশ্যই মনোযোগী থাকা। ক্লাসে যেটুকু পড়াবো এটুকু যেন ক্লাসেই মুখস্থ করতে পারো। তাই সবাই কমেন্ট বক্সে কমেন্ট গুলা করবা এবং নিজে অ্যান্সার গুলা বলার চেষ্টা করবা, যা পড়াইছি নিজে রিসাইড করার চেষ্টা করবা। তাহলে দেখো আমি বললাম যে লোগো ডিজাইনার সাব্যসাচী হাজরা লোগো উন্মোচন করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10 জানুয়ারি, যেটা ছিল স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 45তম অধিবেশন, 195টি দেশ এবং একটা মাসিক পত্রিকার নাম বলছিলাম, লিখে কমেন্ট করে দাও। এবার মুজিব বর্ষ গেল, এবার চলে আসি আমরা শেখ মুজিব সম্পর্কিত কিছু সাম্প্রতিক তথ্যে। রাকিব সবকিছু ঠিক আছে? একটা খেয়াল করো যে হচ্ছে শেখ মুজিবকে নিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সাম্প্রতিক সময়ে একটা তর্জনী ভাস্কর্য করা হয়। তর্জনী ভাস্কর্য বানানো হয়। তর্জনী ভাস্কর্য, তর্জনী মানে কিন্তু আমরা এটাকে বুঝি। এই তর্জনী ভাস্কর্য হচ্ছে নাম হচ্ছে মুজিব ডাক। তাহলে আমরা তর্জনী ভাস্কর্যটার নাম কি বললাম? মুজিব ডাক। যেই মুজিব ডাক অবস্থিত নরসিংদীতে। ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের সবার মুখস্থ করতে হবে। তাহলে নরসিংদীতে কি আছে? তর্জনী ভাস্কর্য আছে। আর এই তর্জনী ভাস্কর্যের নাম কি? মুজিব ডাক। তাহলে এইটুকু মনে রাখতে হবে যে মুজিব ডাক অবস্থিত কোথায়? উত্তর নরসিংদীতে। ভাস্কর্যের নাম কি? তর্জনী ভাস্কর্য। এরপর খেয়াল করো আরো একটা ভাস্কর্য হয়েছে যার নাম হচ্ছে বজ্রকণ্ঠ। নামটা বললাম বজ্রকণ্ঠ। এই বজ্রকণ্ঠ হচ্ছে এমন এক জায়গায়, এই জায়গায় সব মানুষের, বুঝছো? আমার তো জানো তোমরা যে আমি মাত্র 270টা বিয়ে করব, বেশি বিয়ে কিন্তু করবো না, অনলি 270টা। কিন্তু আরেকটা দেশে মানে সরি চিটাগং তো আরেকটা দেশের মতোই। তো চিটাগং এ একটা এলাকার মানুষের প্রত্যেকে 4টা করে বিয়ে। কয়টা করে বিয়ে? 4টা। 4টা করে বিয়ে হয়, 4টা করে বাচ্চা হয়। 4টা বিয়ে, 4টা বাচ্চা, বেশ ভালো। তাহলে কিন্তু ওদের নিয়ম কি? 4টা সন্তানের বেশি নয়, কম হলে ভালো হয়। ঠিক আছে, তো 4টা বিয়ে, 4টা বাচ্চা, সবার সবকিছু হালি হালি। ওই চিটাগাং ওই এলাকায় মুরগি ডিম পারলে 104টা ডিম পারে, এক হালি ডিম পারে। সবকিছু কেমনে হয়? হালি হালিতে হয়। তাই ওই শহরটার নাম মানুষ দিছে হালি শহর। হালি শহর চট্টগ্রাম। তাহলে জায়গাটার নাম বললাম হালি শহর চট্টগ্রাম। আমাদের জানতে হবে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি করা ভাস্কর্য নাম বজ্রকণ্ঠ কোথায় অবস্থিত? উত্তর হালি শহর চট্টগ্রাম। হালি শহর চট্টগ্রাম। এ পাশে আমি বললাম তর্জনী ভাস্কর্য মুজিব ডাক কোথায় অবস্থিত? উত্তর নরসিংদী। উত্তর নরসিংদী। এরপর খেয়াল করো বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ। আমরা জানি যে আমাদের মৎস্য হেরিটেজ ছিল হালদা নদী। এই মুজিব বর্ষ উপলক্ষে এই হালদা নদীর নাম পরিবর্তন, মানে হালদা নদীর যে ডাকনাম ছিল এই ডাকনাম পরিবর্তন করে হালদা নদীকে বলা হয় বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ। তাহলে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ পরীক্ষায় আসলে তোমরা কোন নদীর নাম বলবা? উত্তর হালদা নদী। তাহলে হোয়াট ইজ হালদা নদী? উত্তর বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ কোনটি? উত্তর হালদা নদী। বজ্রকণ্ঠ কোনটি বা বজ্রকণ্ঠ কোথায়? উত্তর হালিশহর চট্টগ্রাম। আর এই পাশে বললাম তর্জনী ভাস্কর্য মুজিব ডাক কোথায়? উত্তর নরসিংদী। এবার চলে আসো, এই তোমার নাম কি? মির্জা সাইফুর রহমান। মির্জা সাইফুর রহমান। এখানে এসে দাও। এই দেখো, এই যে একটা ছেলে আছে, এর নাম হচ্ছে মির্জা সাইফুর রহমান। এর যে বড় ভাই তার নাম হচ্ছে মির্জা সাখাওয়াত হোসেন, তাই না? ও মুভি টুভি বানায়, তাই না? সারাদিন ফিল্ম নিয়ে কাজ করে। তোমার বড় ভাইয়ের নামটা বলো। মির্জা সাখাওয়াত হোসেন। আবার বলো। মির্জা সাখাওয়াত হোসেন। আরেকবার বলো। মির্জা সাখাওয়াত হোসেন। আরেকবার বলো। মির্জা সাখাওয়াত হোসেন। শেষবারের মতো গানের সুরে বলো। মির্জা সাখাওয়াত হোসেন। ঠিক আছে। তাহলে একটা মুভি হয়েছে সম্প্রতি, মুভির নাম হচ্ছে একজন মহান পিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে
তৈরি করা একটা মুভির নাম একজন মহান পিতা। এই একজন মহান পিতা মুভিটা পরিচালক হচ্ছে মির্জা সাখাওয়াত হোসেন। ঠিক আছে, আমরা এইটুকু যদি মনে রাখতে পারি তাহলে মোটামুটি সাম্প্রতিক ইনফরমেশন গুলো আমাদের সবার মনে থাকবে। বাকি সবাই কি দেখতে পাচ্ছে ক্লাস? কোনো সমস্যা হচ্ছে? ঠিক আছে, আমার তো ফোটা দেবে। ওকে, তাহলে আমি দুটা কোশ্চেন করি, আমার দুটা কোশ্চেনের উত্তর দাও। বলো তো, একজন মহান পিতা এই মুভির পরিচালক কে? একজন মহান পিতা এই মুভির পরিচালক কে? ঠিক আছে, তোমাদের কমেন্টগুলো আমি চেক করছি। ওকে, এটা বলবা। আর সেকেন্ড কোশ্চেনের উত্তর দিবা যে বজ্রকণ্ঠ ভাস্কর্য কোথায় অবস্থিত? নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ নাকি রাজশাহী? বজ্রকণ্ঠ কোথায় অবস্থিত? কমেন্ট বক্সে প্রত্যেকে লিখে দাও। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু শেখ মুজিবকে নিয়ে সাম্প্রতিক ইনফরমেশন গুলো পড়ে ফেললাম। এরপর আমরা পড়বো পদ্মা সেতু। তোমরা জানো যে আমাদের সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হ্যাপি নিউ ইয়ার, মানে আমরা যেটাকে বলতেছি পহেলা জানুয়ারি, আমাদের যে এই বছরের আসলে প্রথম দিন ছিল, তার আগে শেষ দিনে শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সাথে আমাদের স্বপ্নের পদ্মা সেতু যদি বলি, পদ্মা সেতুতে হেঁটেছিল। প্রধানমন্ত্রী 7:30 পদ্মা সেতুতে পৌঁছায় আর 7 থেকে 18 নম্বর পিলার পর্যন্ত হাঁটেন। সর্বমোট ডিস্টেন্স 2 কিলোমিটার ছিল। তাহলে 2 কিলোমিটার পথ তার বোনের সাথে হাঁটেন। বোন শেখ রেহানা, আমরা সবাই জানি আমাদের বঙ্গবন্ধুর 2 কন্যা, আর শেখ রেহানা এবং শেখ হাসিনা সকাল 7:30 7 থেকে 18 নম্বর প্লেয়ার পর্যন্ত হাঁটে, যার দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। এখানেই ব্রেকফাস্ট করছিলেন। তো আমাদের বছরের শেষ দিন, 2021 এর শেষ দিন, সকাল 7:30 7 থেকে 18 নম্বর প্লেয়ার 2 কিলোমিটার পথ অতিক্রম করে হেঁটে। সবাই আমরা এই জিনিসটুকু জেনে রাখার চেষ্টা করব। নাইস টু নো টপিক আর কি, পরীক্ষার জন্য হয়তো গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। এরপর চলো আমরা পদ্মা সেতু নিয়ে পড়াশোনা করি। আমাদের পদ্মা সেতু যেটা আছে, এই পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। কত কিলোমিটার? 6.15 কিলোমিটার। তোমরা জানো কিনা পদ্মা নামে আমার একটা গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ, পদ্মা নামে আমার একটা গার্লফ্রেন্ড ছিল। এই পদ্মার সাথে আমার যে ভালোবাসা ছিল, আমি প্রতি সপ্তাহে 1 বার 2 বার 3 বার পদ্মার কাছে যাইতাম। কারণ পদ্মার উপর লঞ্চ দিয়ে পার হইতাম, মাঝে মাঝে ফেরি দিয়েও পার হইতাম। এই পদ্মা আমার একটা গার্লফ্রেন্ড ছিল। তো যাই হোক, পদ্মা একবার আমার সাথে ঝগড়া করলো যে সে 4 বার সপ্তাহে আমার সাথে, আমি যেন সপ্তাহে 4 বার তার উপর দিয়ে যাই, লঞ্চে বা ফেরিতে বা স্পিড বোটে। তারপর পদ্মার সাথে আমার যে ভালোবাসা, এই ভালোবাসা সফলতায় পূর্ণ হলো। আমি পরে থেকে বললাম, ঠিক আছে, আমি সপ্তাহে 4 বার তোমার উপর দিয়ে যাব, তোমার উপর দিয়ে আসবো। পদ্মার পর খুব খুশি হলো। তো আমাদের মনে রাখতে হবে পদ্মার পছন্দের সংখ্যা হচ্ছে 4। তাই পদ্মা সেতুর পিলার যদি পরীক্ষায় আসে, বলবা 42টা। পিলার বলবা কয়টা? 42টা। দেখো 42 এর মধ্যে 4 আছে। সবসময় মনে রাখবা পিলার থেকে একটা কম হবে স্প্যান। তাহলে যদি বলে পরীক্ষায় স্প্যান সংখ্যা কয়টা, তাহলে বলবা 41টা। তাহলে পিলার সংখ্যা 42টা, স্প্যান সংখ্যা 41টা। এই স্প্যানটা উল্টায় দিলে হবে রেলওয়ের সংখ্যা। রেলওয়ে পিলারের সংখ্যা 14টা। তাহলে রেলওয়ের ক্ষেত্রে কয়টা বলবো? 14টা। ঠিক আছে, তাহলে রেলওয়ের ক্ষেত্রে বলবো 14, স্প্যান 41, পিলার 42। এরপর যদি বলো লেন কয়টা, উত্তর 4টা। কারণ পদ্মার ভালোবাসা দেখো সবার মধ্যে 4 আছে, এই 4ই পদ্মার ভালোবাসা। তাহলে পিলার 42, স্প্যান 41, রেলওয়ে 14, লেন 4। তাহলে আমরা পদ্মা সেতু নিয়ে কয়টা বেসিক কথা মনে রাখবো? 4টা। ঠিক আছে, সবাই কটা সংখ্যা মনে রাখতে পারবো। আর পদ্মা সেতু দৈর্ঘ্য কত কিলোমিটার বলছি? 6.15 কিলোমিটার। কত কিলোমিটার বললাম? 6.15 কিলোমিটার। চলো আমরা সামনে এগোই। খেয়াল করো, অন লাস্ট কথা, পদ্মা সেতু দক্ষিণবঙ্গের কতটা জেলাকে আমাদের সেন্ট্রাল মানে আমাদের রাজধানী ঢাকার সাথে কানেক্ট করবে? উত্তর 21টা। তাহলে কতগুলা জেলাকে কানেক্ট করবে? 21টা। যদি পরীক্ষায় আসে যে পদ্মা সেতুর অর্থায়ন করছে কোন ব্যাংক, বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, এশিয়ান ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, না, কেউ না। পদ্মা সেতুর অর্থায়ন করছে বাংলাদেশ সরকার। এটাই আমাদের গর্ব। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে করা পদ্মা সেতু। তাহলে পদ্মা সেতুর অর্থায়ন করছে কে? বাংলাদেশ সরকার। পদ্মা সেতুর অর্থায়ন করছে বাংলাদেশ সরকার। ঠিক আছে, আমি একটা কঠিন প্রশ্ন করি,
বলতো যে মুজিব ডাক কোন জেলায় অবস্থিত? মুজিব ডাক কোন জেলায় অবস্থিত, আর এটা কোন ধরনের ভাস্কর্য? মুজিব ডাক কোন ধরনের ভাস্কর্য আর কোন জেলায় অবস্থিত? কমেন্ট বক্সে লিখে দাও তো সবাই। তাহলে পদ্মা সেতু কত কিলো? 6.15 কিলো। এই যে 4, তাই পিলার 42, পিলার থেকে একবার স্প্যান 41, রেলওয়ে 14, লেন 4। ওকে, কয়টা জায়গাকে কানেক্ট করলো? 21টা। অর্থায়ন করছে কে? বাংলাদেশ সরকার। ঠিক আছে, আমরা আশা করি এই কথাগুলো আমরা মনে রাখতে পারবো। তাহলে কমেন্ট বক্সে লিখে দাও তো পদ্মা সেতুতে স্প্যান কয়টা? কমেন্ট বক্সে লিখে দাও। আচ্ছা, একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম যে হচ্ছে, হ্যাঁ, মুজিব বর্ষ উপলক্ষে একটা স্মারক নোট প্রকাশ করছি আমরা, বুঝছো? মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক দ্বারা প্রকাশিত স্মারক নোটটা কত টাকা? উত্তর 200 টাকা। টাকা দাও। কত টাকা? 200 টাকা। তাহলে মুজিব বর্ষের স্মারক নোট কত টাকা? 200 টাকা। আজকের ক্লাসে দেখো, আমি একটা গান গাবো, লিখে রাখছি গান, দেখছো? আমি একটু পরেই গান গাবো। আজকের গান একটা না, আজকে 6-7টা গান গিয়ে শোনাবো ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত থাকো। সবাই তোমরা বাসার পাশে, নিজেদের পাশে ড্রাম দিয়ে একটা কলমের পর বই রেখে ডাক ডুক পিটাবা আর গান শুনবা। তো চলে আসি। তাহলে টাকা বললাম কত টাকা? 200 টাকা। তাহলে স্মারক নোট কত টাকা? মুজিব বর্ষ উপলক্ষে 200 টাকা। কমেন্ট বক্সে লিখে দাও তো পদ্মা সেতু দক্ষিণবঙ্গের কতগুলো জেলাকে কানেক্ট করবে? সবাই কমেন্ট বক্সে লিখে দাও। তাহলে কি লিখবা কমেন্ট বক্সে? পদ্মা সেতু উত্তরবঙ্গের কতগুলো জেলাকে ঢাকার সাথে কানেক্ট করবে? পদ্মা সেতু উত্তরবঙ্গের, প্রশ্ন ঠিকঠাক শুনে বলে গেল, পদ্মা সেতু উত্তরবঙ্গের কতগুলো জেলার সাথে কানেক্ট করবে? ঠিকঠাক লিখে কমেন্ট বক্সে লিখে দাও। ঠিক আছে, পদ্মা সেতু নিয়ে আমরা কিছু পড়াশোনা করে ফেললাম। চলো চলে যাই সেক্টরে। দেখো সেক্টর নিয়ে কি দরকার। সেক্টর নিয়ে বলার আগে দুইটা ইম্পর্টেন্ট কথা বলে আসি। বঙ্গবন্ধু 2টা উপাধি আছে, তাই না? আমরা জানি বঙ্গবন্ধু আর জাতির জনক। আমরা সবাই বলি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো খেয়াল কর, এই বঙ্গবন্ধু উপাধি দিচ্ছে তৎকালীন ছাত্র নেতা তোফায়েল। বঙ্গবন্ধু উপাধি দিচ্ছে তৎকালীন ছাত্র নেতা তোফায়েল। আর জাতির জনক উপাধি দিচ্ছে আ.স.ম. আব্দুর রব। রাখি বসো ভাই। তাহলে জাতির জনক উপাধি কে দিচ্ছে? আ.স.ম. আব্দুর রব। আর বঙ্গবন্ধু উপাধি দিচ্ছে তোফায়েল। তাহলে বঙ্গবন্ধু উপাধি দিচ্ছে তোফায়েল আর জাতির জনক উপাধি দিচ্ছে আ.স.ম. আব্দুর রব। বঙ্গবন্ধু উপাধি দিচ্ছে 23 ফেব্রুয়ারি 1969 আর জাতির জনক দিচ্ছে 3 মার্চ 1971। সবসময় মনে রাখবা, এই আ.স.ম. আব্দুর রব 2 মার্চ পতাকা উত্তোলন করলো। তাহলে পতাকা উত্তোলন করলো কবে? 2 মার্চ। তারপর 3 মার্চ আবার পতাকা উত্তোলন করলো, তবে তখন জাতীয় সঙ্গীতের সাথে উত্তোলন করলো। তাহলে পতাকা উত্তোলন করলো জাতীয় সঙ্গীতের সাথে কবে? 3 মার্চ। শুধু পতাকা উত্তোলন করলো কবে? 2 মার্চ। আর ওই যেদিন জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করলো ওই দিনই বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দিল। আমাদের এই কথাটা ক্লিয়ারলি মাথার মধ্যে ঢুকাই নিতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে বলে ফেলো উত্তরবঙ্গের জেলা একটাও না। যারা একটাও না কমেন্ট করছে এরা সঠিক। দক্ষিণবঙ্গের 21টা জেলা। ঠিক আছে, দক্ষিণবঙ্গের 21টা জেলা। আমরা কিন্তু দক্ষিণ পাশ, ঠিক আছে, এই পাশ। উত্তরবঙ্গের কোনো জেলা কানেক্ট করে নাই। যারা 21টা লিখে কমেন্ট করছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা একটাও না লিখছে তাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বঙ্গবন্ধু হচ্ছে 23 ফেব্রুয়ারি 1969 ছাত্র নেতা তোফায়েল। আর জাতির জনক হচ্ছে আ.স.ম. আব্দুর রব 3 মার্চ 1971। এইটুকু মনে রাখতে হবে। এখন তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবা যে মুজিব বর্ষ উপলক্ষে আমরা যে স্মারক নোটটা প্রকাশ করছি, এই স্মারক নোটটা কত টাকা? সহজ কোশ্চেন, সবাই বলে ফেলো স্মারক নোটটা কত টাকা। এরকম সহজ কোশ্চেন ভর্তি পরীক্ষা চলে আসবে, তোমার সঠিকভাবে দাগায় দিয়ে আসতে হবে, এটুকুই কাজ। আর তারপরে প্রশ্ন উত্তর দিবা যে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয় কবে? 2রা মার্চ নাকি 3রা মার্চ? জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করেন আ.স.ম. আব্দুর রব কত তারিখে? এটা লিখে কমেন্ট করবা। আর যেদিন জাতীয় পতাকা সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করলো ওই একই দিনে জাতির জনক উপাধি দিচ্ছিল। এটা আমরা জানি, আমরা মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, চলে আসবো সেক্টরে। এবার পুরো বাংলাদেশকে পড়াশোনা করবো, কিন্তু আমি আসলে আঁকাতে খুব দুর্বল। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি খুব বাজে একটা মানচিত্র আঁকতে যাচ্ছি, বাট আমার আঁকতেই হবে। এটাই আমার আঁকা মানচিত্র। I have nothing to do. I can't do better. আমি যতই চেষ্টা করি এরকমই হবে বা এর থেকে সুন্দর হবে। ঠিক আছে, আমি আরেকটু সুন্দর করার চেষ্টা করি।
নাকি ভালো হয়েছে না একটু মোটামুটি? আগের থেকে ভালো হয়েছে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এটা দিয়ে চেষ্টা করার চেষ্টা করি, আঁকাআঁকির চেষ্টা করি। তো খেয়াল করো সবাই, আমাদের মনে রাখতে হবে যে সেক্টর চট্টগ্রাম, একটা সেক্টর চট্টগ্রাম হয়, ঢাকায় হয়, আমরা জানি। আমাদের মনে রাখতে হবে সর্বমোট সেক্টর ছিল কয়টা? উত্তর 11টা। সারা দেশকে 11টা সেক্টরে ভাগ করা হয় এবং 11টা সেক্টরের অধীনে 64টা সাব সেক্টরে ভাগ করা হয়। অর্থাৎ ছোট সেক্টর 64টা, বড় সেক্টর 11টা। শুধু কথা, 11টা সেক্টর, 64টা সাব সেক্টর এবং 64টা সাব সেক্টরে ভাগ করে MAG আতাউল গনি ওসমানী। তাহলে MAG আতাউল গনি ওসমানী। তোমাদের মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি কে ছিল? উত্তর MAG আতাউল গনি ওসমানী। আর মুক্তিযুদ্ধের সময় সর্বাধিনায়ক কে ছিল? সর্বাধিনায়ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ছিল? উত্তর সর্বাধিনায়ক। তাহলে সর্বাধিনায়ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধান সেনাপতি ছিল MAG আতাউল গনি ওসমানী। সেক্টর ছিল 11টা, সাব সেক্টর ছিল 64টা। সাব সেক্টর বললাম 64টা, সেক্টর বলছি 11টা। আমাদের এই 4টা ইনফরমেশন আগে মনে রাখতে হবে। আশা করা যায় তোমরা এটা ভুল করবা না। ঠিক আছে, এর মধ্যে নৌ সেক্টর নিয়ে একটু পরে বলি। ঠিক আছে, তো আমরা সেক্টর নিয়ে পড়াশোনা করি। 1 নাম্বার সেক্টর, 1 নাম্বার সেক্টর। তো 1 নাম্বার সেক্টর আসলে একবার কি হলো, একবার হচ্ছে একটা গল্প বলবো, সত্যি কাহিনীটা শেয়ার করব। তো জয় ভাই কিন্তু খুব ট্রাভেল প্রিয় মানুষ, সে খুবই ঘুরতে পছন্দ করে। তো ভাই একবার চিটাগাং গেল। চিটাগাং যাওয়ার পর অনেক ঘুরলো জয় ভাই। এবার ভালো ভালো হোটেলে স্টে করে, ট্যুরে যে অনেক হোটেল গেছে, কিন্তু মানুষজন এত গেছে যে থাকার জায়গা নেই। ফাইনালি জয় ভাইয়ের একটা আদিবাসীদের বাসায় থাকার চেষ্টা করলো। একটা আদিবাসীদের বাসায় জয় ভাই এবং জয় ভাইয়ের বন্ধুরা সবাই থাকার চেষ্টা করছে। তো আদিবাসীরা সবাই মিলে হচ্ছে জয় ভাইকে অনেক আপ্যায়ন করছে। আপ্যায়ন কেন করতেছে জয় ভাই প্রথমে বুঝতে পারেনি। পরে রাত্রিবেলা হঠাৎ করে একজন দাড়িওয়ালা লোক এসে জয় ভাইয়ের সামনে একটা খাতা দিয়ে বলছে, বাবা লেখেন কবুল। জয় ভাই তো উঠে এমন দৌড়, একটা লুঙ্গি পরা ছিল, সেই লুঙ্গি পরা অবস্থায় দৌড়, এক দৌড়ে খুলনা চলে আসছে। চিন্তা করো, জয় ভাই মেইন রোড দিয়ে লুঙ্গি পরা অবস্থায় দৌড়াইতে দৌড়াইতে খুলনা আসতেছে। এই চিটাগাং এর লোকরা এমন চিটার, তারা 1 নম্বরের চিটার। তাই 1 নম্বর সেক্টর হচ্ছে চিটাগাং। 1 নম্বর সেক্টর কোথায় ছিল? চিটাগাং। ঠিক আছে, 1 নম্বর সেক্টর চিটাগাং। 2 নম্বর সেক্টর, 2 নাম্বার। ভাইয়া বাংলাদেশের যত 2 নাম্বারই হয় সব কিন্তু ঢাকায় হয়। 2 নাম্বারই কিন্তু সব ঢাকায়। তাই 2 নাম্বার হচ্ছে ঢাকা। তাই 2 নাম্বার হচ্ছে ঢাকা। আমিও কিন্তু ঢাকার 2 নাম্বার মেডিকেলে পড়ি। মানে 2 নাম্বার মানে ঢাকা মেডিকেলে পড়ছলি মোল্লা 2 নাম্বার, সেইভাবে 2 নাম্বার। আমার মেডিকেল 2 নাম্বার, মানে 2 নাম্বার না, এই 2 নাম্বার মানে হচ্ছে সেকেন্ড। 2 নাম্বার আর সেকেন্ড কিন্তু এক কথা না। 2 নাম্বার মানে আমরা অন্য কিছু বুঝি। তো খেয়াল করো, 2 নাম্বার হচ্ছে ঢাকা, 1 নাম্বার বললাম চিটাগাং, 1 নাম্বার চিটাগাং, 2 নাম্বার ঢাকা। 3 নাম্বার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। 4 আর 5 এই দুটো হচ্ছে সিলেটে। তাহলে 4 আর 5 কোথায় বললাম? সিলেট। 4 বললে বলবা সিলেটের পূর্বে, আর 5 বললে বলবা সিলেটের পশ্চিমে। তাহলে সিলেটের পশ্চিম হচ্ছে 5, সিলেটের পূর্বে হচ্ছে 4। 1 নাম্বার হচ্ছে চিটাগাং, 1 নাম্বার চিটাগাং, 2 নাম্বার ঢাকা, 2 নাম্বার ঢাকা। ঢাকায় আমি একটা 2 নাম্বারই শিকার হয়েছিলাম, বলবো না, আমি তো নিজেরটা বলবো না। আর 4 নাম্বার বললাম সিলেটের পূর্বে, আর 5 নাম্বার হচ্ছে পশ্চিমে। এরপর খেয়াল করো 6। তোমরা কি জানো যে আমাদের ডাক্তার শ্যাম ভাইয়ের শ্বশুর বাড়ি কোথায়? শ্যাম ভাইয়ের শ্বশুর বাড়ি হচ্ছে রংপুর। এখন আমাদের মনে রাখতে হবে যে রংপুরে রং ছিল, রংপুরে রং ছিল, রংধনু ছিল, রংধনু 7টা রং ছিল। তো একটা রং পুড়িয়ে গেছে, আগুনে পুড়িয়ে গেছে একটা রং আগুনে পুড়ে যাও, তো এখন রং আছে 6টা। তাই 6 নাম্বার সেক্টর হয়ে গেছে রংপুর। তাহলে রংপুর কিন্তু আগে 7 নাম্বার সেক্টর ছিল, কিন্তু এখন হয়ে গেছে 6 নাম্বার সেক্টর। তাহলে 6 নাম্বার সেক্টর কোনটা? রংপুর। 6 নাম্বার সেক্টর রংপুর। 4, 5 দুইটাই সিলেট, সিলেটের পূর্বে 4, সিলেটের পশ্চিমে 5। 2 নাম্বার ঢাকায়, 1 নাম্বার চিটাগাং। 7 নাম্বার, তোমরা কি জানো কিনা, আগে অনেক আগে কোশমিন কালের কথা, তখনকার দিনে বাস করতো 7 রাজা। এই 7 রাজার মধ্যে এক রাজা ছিল শিহাব ভাইয়া।
এই কারণে আমি গরিব। জয় ভাই যদি কথা বলি, জয় ভাই গরিব, তোমাদের অনেক ভাই গরিব, ফাইম ভাই গরিব, রাকিবও গরিব না? জি ভাই। আমরা সবাই গরিব, কিন্তু শিহাব ভাই একমাত্র বড় লোক। কারণ শিহাব ভাই আছি রাজার বংশের মানুষ। তাই শিহাব ভাইয়ার ক্ষেত্রে মনে রাখবা 7 রাজা, 7 রাজার ধন। তাহলে শিহাব ভাই হচ্ছে কোন জায়গায়? রাজশাহী। আমরা মনে রাখতে হবে 7 নম্বর সেক্টর কোনটা? রাজশাহী। 7 রাজা, 7 রাজার ধন। তাহলে 7 রাজা রাজশাহী, 7 রাজা রাজশাহী। তাহলে আজকে আমরা শিহাব ভাই বলতে পারি দা কিং শিহাব ভাইয়া। ঠিক আছে, 7 রাজার 1 রাজা। তাহলে খেয়াল করো, তাহলে 7 রাজা কি বললাম? রাজশাহী। তাহলে 7 নম্বর সেক্টর কোনটা? রাজশাহী। 8 নম্বর সেক্টরে চলে আসি। 8 নম্বর আমরা দেখো, আমি একটা বানান লিখতেছি, মুজিবনগর। মুজিবনগর 1 2 3 4 5 6 7 8। তারপর কয়টা লেটার লিখলাম? 8টা। তাহলে মুজিবনগর কয় নম্বর সেক্টর? 8 নম্বর। মুজিবনগর আর মেহেরপুর। তাহলে মুজিবনগর আর মেহেরপুর এই দুটো কয় নম্বর? 8 নম্বর। কিভাবে মুজিবনগর লিখছি দেখছো? MUJIB, মুজিব তারপর নগর। তাহলে মুজিবনগর মেহেরপুর, এটা হচ্ছে 8 নম্বর। চলে আসি 9 নম্বর সেক্টরে। 9 নম্বর সেক্টর মনে রাখবা যে 9 নাম্বার। তাহলে 9 নাম্বারে 9 থাকা উচিত ছিল। তো আমাদের খুলনা বিভাগে কিন্তু সব থেকে খারাপ পচা বলদ লোকজন বাস করে সাতক্ষীরায়। এখন সাতক্ষীরা কি সাতক্ষীরা না 9 ক্ষীরা? উত্তর সাতক্ষীরা। সাতক্ষীরায় কয়টা ক্ষীরাই পাওয়া যায়? 7টা। কিন্তু সাতক্ষীরা তাহলে কয় নম্বর সেক্টরে থাকার কথা ছিল? 7 নম্বর। সাতক্ষীরা 7 নম্বরে নাই, সাতক্ষীরা গেছে 9 নম্বরে। সাতক্ষীরা কয় নম্বরে গেছে? 9 নম্বরে। তা মনে রাখবো, তাহলে 9 নম্বর কি? সাতক্ষীরা। যারা সাতক্ষীরার মানুষ আছে তাদের আস্তে বলে ডাকবা তোমরা 9 ক্ষীরার মানুষ। সাতক্ষীরার নাম আস্তে চেঞ্জ, সাতক্ষীরার নাম আস্তে 9 ক্ষীরা। সাতক্ষীরা কয় নম্বর? 9 নম্বর। চলে আসি 10 নম্বর সেক্টরে। 10 নম্বর সেক্টর হচ্ছে নৌ সেক্টর। নৌ সেক্টর, এখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। তাহলে 10 নম্বর হচ্ছে নৌ সেক্টর। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো হচ্ছে 9 নম্বর সেক্টর, সরি 10 নম্বর সেক্টর। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো 10 নম্বর। 11 নম্বর হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ, তাহলে ময়মনসিংহ কত নম্বর? 11 নম্বর। তাহলে চলো আমরা সেক্টর গুলো ঠান্ডা মাথায় মুখস্থ করি। 1 নম্বর চিটাগং, চিটিং। 2 নম্বর ঢাকা, 2 নম্বর ঢাকা। তোমরা আমার একটা কোশ্চেনের উত্তর দিয়ে ফেলো, একটা ঠান্ডা মাথায় একটা কোশ্চেনের উত্তর দিবা যে বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত মাসিক পত্রিকা, মানে যেটা আমরা বললাম বঙ্গবন্ধু মুজিব শতবার্ষিকীতে, এইটার নাম কি? মাসিক পত্রিকাটার নাম কি? সবাই কমেন্ট বক্সে লিখো। 1 নম্বর সেক্টর বলছি চিটাগং, 2 নম্বর বলছি ঢাকা, 3 নম্বর বলিনি, 4 সিলেটের পূর্বে, 5 সিলেটের পশ্চিমে, 6 রংপুর, কারণ একটা রং কমে গেছে, রংধনু 7 রং ছিল, একটা কমে গেছে। 7 রাজা মানে 7 রাজশাহী। 8 হচ্ছে মুজিবনগর মেহেরপুর, তাহলে মুজিবনগর মেহেরপুর 8। 9 9 ক্ষীরা, 9 ক্ষীরায় 9। 10 হচ্ছে নৌ সেক্টর। 11 হচ্ছে ময়মনসিংহ। আশা করা যায় আমরা সবগুলা সেক্টর মুখস্থ করে ফেলতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। এখন আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। ঠিক আছে, আমাকে বলে ফেলো যে মুজিবনগর কয় নাম্বার সেক্টরে অবস্থিত? মুজিবনগর কয় নাম্বার সেক্টর? এটা লিখে প্রত্যেকেই কমেন্ট করবা। প্রথম প্রশ্ন এটা, মুজিবনগর কয় নাম্বার, এটা লিখে কমেন্ট করবা। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে মুজিবনগরটা সবাই লিখে কমেন্ট করতে থাকো, মুজিবনগর। এরপর বলবা রংপুর কয় নাম্বার সেক্টর, রংপুর কয় নাম্বার সেক্টর, সেকেন্ড প্রশ্ন। ঠিক আছে, রংপুর কয় নাম্বার সেক্টর, আর 10 নাম্বার সেক্টর গুলা কোন সেক্টর, কি নামে চলে 10 নাম্বার সেক্টর, এটা লিখে কমেন্ট করবা। ঠিক আছে, আশা করা যায় সেক্টর নিয়ে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। চলে আসি নারী মুক্তিযোদ্ধায়। নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি, ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম, কাকন বিবি। আরে পুরুষ একজনের নাম পড়বো আমরা, লালু। লালু, তোমরা জানো কি না, তোমাদের অনেক ভাই আছে না, আমাদের অনেক ভাইয়ের শ্যাম ভাই আদর করে একটা নাম দিছে কালু। লালু কালু, তোমাদের অনেক ভাইয়ের নাম কিন্তু কালু, ডাক নাম কালু। অনেক ভাই জানো, অনেক ভাইয়ের অনেকে কালু ভাইয়া বলেও ডাকে। তো চলো চলে আসি, ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম। ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম 1 নাম্বার বললাম। দেখো তার নামে 2টা পদবী, ডাক্তারও আছে ক্যাপ্টেনও আছে, তাই সে যুদ্ধ করছে 2 নাম্বার সেক্টরে।
তাহলে 2 নাম্বার সেক্টরে যুদ্ধ করছে কে? ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম। কমেন্ট বক্সে প্রত্যেকে আমাকে বলবা 2 নাম্বার সেক্টর কোথায় ছিল? 2 নাম্বার সেক্টর কোথায় ছিল? ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম 2 নাম্বার সেক্টরে যুদ্ধ করছে। নামটা জানতে হবে, সেতারা বিবি না কিন্তু সেতারা বেগম, ঠিক আছে? তারামন বিবি, তারামন বিবি। এখন তুমি যদি আকাশে তারা দেখতে চাও, তুমি কি সকাল 11টায় তারা দেখলে হবে? তাকাইতে হবে আকাশের দিকে রাত 11টায়। আকাশ ভরা তারা তুমি যদি দেখতে চাও, রাত 11টায় আকাশের দিকে তাকাও। তাই তারামন বিবি যুদ্ধ করছে 11 নম্বর সেক্টরে। 2 নাম্বার সেক্টর কোথায়? কমেন্ট বক্সে লিখতে বলছিলাম, এবার কমেন্ট বক্সে লিখবা 11 নাম্বার সেক্টর কোথায় অবস্থিত, এটা লিখবা। এই ক্যাপ্টেন ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম আর তারামন বিবি এই দুইজন কিন্তু খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা। তাহলে খেতাব প্রাপ্ত কয়জন? উত্তর 2 জন। কিন্তু খেতাব বিহীন একজন আছে, কাকন বিবি। একাধিকবার গেজেটভুক্ত হলেও পরবর্তীতে কিন্তু খেতাব পাননি কাকন বিবি। তো কাকন বিবি 1 2 3 4 5, তাহলে কয়টা লেটার নামে? 5টাতে। কয় নাম্বার সেক্টরে ছিল? 5 নাম্বার সেক্টর। তাহলে 5 নাম্বার সেক্টরে যুদ্ধ করছে কে? কাকন বিবি। এখন আমরা সবাই জানি যে 5 নাম্বার সেক্টর ছিল সিলেটে, কিন্তু সিলেটের কোন পাশে ছিল? পূর্বে না পশ্চিমে? এটা লিখে কমেন্ট করবা। কাকন বিবির সেক্টর কোনটা ছিল? 5 নাম্বার, কিন্তু এটা। এই কাকন বিবিকে একটা নামে ডাকে অনেকে, মুক্তি বেটি। তাহলে মুক্তি বেটি কাকে বলা হয়? কাকন বিবিকে। তাহলে কাকন বিবিকে কি নামে ডাকা হয়? মুক্তি বেটি। আর শহীদ জননী বলা হয় জাহানারা ইমামকে। এগুলো ভুল করা যাবে না। শহীদ জননী হচ্ছে জাহানারা ইমাম। তাহলে শহীদ জননীকে জাহানারা ইমাম। কাকন বিবিকে কি নামে ডাকি? মুক্তি বেটি। তারামন বিবি কয় নাম্বার? 11 নাম্বার। ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম 2 নাম্বার। বাকি থাকলো লালু। লালুর ছোট ভাইয়ের নাম কালু, অনিক। তো দেখো, লালুর ডাক নাম হচ্ছে শহীদুল ইসলাম। ডাক নাম না, সরি, আসল নাম। শহীদুল ইসলাম হচ্ছে আসল নাম, ডাক নাম হচ্ছে লালু। 12 বছর বয়সে। কত বছর বয়সে বললাম? 12 বছর বয়সে। রাখি দেখো সবকিছু ঠিক আছে কিনা। 12 বছর বয়সে হচ্ছে এই কি হয়েছে? ঠিক আছে সবকিছু ব্লার? ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। তো খেয়াল করো, শহীদুল ইসলাম কত বছর বয়সে যুদ্ধ করছে? 12 বছর বয়সে। কয় নাম্বার সেক্টরে ছিল? উত্তর 8 নাম্বার সেক্টরে ছিল। দেখছি, তাহলে আমাদের মনে রাখতে হবে যে, ঠিক আছে, তাহলে মনে রাখতে পারবো যে শহীদুল ইসলামের বয়স কত বছর বললাম? 12 বছর। আর শহীদুল ইসলামের ডাকনাম ছিল কি? লালু। ঠিক আছে। মুক্তি বেটি কে ছিল? কাকন বিবি। আর শহীদ জননী ছিল জাহানারা ইমাম। এরপর চলে আসি বিদেশি মুক্তিযোদ্ধা। বিদেশি কে ছিল আর উপজাতি কে ছিল, এই দুইটা কথা ভাবতে হবে। একটা মোবাইল তো আমার কাছে, এই দেখো মোবাইলের বাইরের দিকে এগুলা কি আছে জানো? ক্যাচিং। মোবাইলের বাইরের দিকে যা আছে এগুলা কি বলে? ক্যাচিং। মোবাইলের ক্যাচিং। নাকি তোমার মোবাইলে ক্যাচিং খুলে দিব? ভাবে থাক। হ্যাঁ, এই মোবাইলের ক্যাচিং। তুমি একটা ক্যাচিং। তো আমার গার্লফ্রেন্ডকে, আমি গার্লফ্রেন্ড আমাকে বলে যে মইনুল তুমি আমাকে আদর করে একটা নাম দাও। হয়তো বিপদে পড়ে গেলাম, আদর করে নাম দিব। আমার তো মাথার মধ্যে আসে আমার গার্লফ্রেন্ডের নাম রাখবো আলু, পটল, কুমড়া, মানে এসব রাখলে তো মারবে, ভয়তে রাখিনি। পরে মনে আসলো গার্লফ্রেন্ডের নাম রাখবো কুকুর। ওরে বাবা, এই তো মায়ের খাওয়া লাগবে। পরে বিপদে পড়লাম। পরে বললাম ঠিক আছে, মোবাইল আমার হাতে আছে, মোবাইলের ক্যাচিং, ক্যাচিং নাম রাখবো। তোরে বললাম যে তুমি একটা ক্যাচিং, তুমি ক্যাচিং, ইউ ক্যাচিং, ইউ ক্যাচিং। আর আমার গার্লফ্রেন্ডটা কিন্তু, আমি কিন্তু ভাবে সাধারণ মেয়েদের সাথে প্রেম করি না, সব অসাধারণ উপজাতি মেয়েদের সাথে প্রেম করতাম। তো নাম ছিল মারমা। ইউ ক্যাচিং মারমা। একমাত্র 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 উপজাতি খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম হচ্ছে ইউ ক্যাচিং মারমা। তাহলে তোমরা কি বলবা? একমাত্র খেতাব প্রাপ্ত উপজাতির নাম কি বলবা? ইউ ক্যাচিং মারমা ভাবি। ইউ ক্যাচিং মারমা ভাবি। এই সম্মান করে না আমার নাম ধরে রাখে, বলবা ইউ ক্যাচিং মারমা ভাবি। ঠিক আছে, মনে রাখতে পারবা? তাহলে একমাত্র উপজাতি মুক্তিযোদ্ধার নাম কি? ইউ ক্যাচিং মারমা। আর বিদেশি মুক্তিযোদ্ধার নাম হচ্ছে WS ওডারল্যান্ড। তাহলে বিদেশি মুক্তিযোদ্ধার নাম কি? WS ওডারল্যান্ড। এই WS ওডারল্যান্ডের নামে একটা কাহিনী আছে। ওর ডাক নাম আগে ছিল WSO, WSO। পরে আমি রেগে গেলাম, এই ওর বাপের উপরে ডাক দিলাম, যাকে দিলাম ছাই, যে আপনার ছেলের নাম কেন WSO রাখছেন? এটা আমার স্টুডেন্টদের মনে রাখতে কষ্ট হবে, ওর নাম চেঞ্জ করে দেন। বললো যে স্যার স্যার ভুল হয়ে গেছে স্যার, কি নাম দেবো স্যার? আমি বলে ওর বাড়ি কোথায়? বললো যে স্যার নেদারল্যান্ডে। তাহলে ওর নাম দিয়ে দেন ওডারল্যান্ড।
তাহলে একবারে মনে রাখতে পারবে আমার স্টেটটা ওদারল্যান্ড নেদারল্যান্ড, ওদারল্যান্ড নেদারল্যান্ড, ওদারল্যান্ড নেদারল্যান্ড। এবার মনে রাখতে হবে WS ওডারল্যান্ড, ওর বাড়ি নেদারল্যান্ড। দেখো আর ভুল হবে না। এই নামটা কি ওরে বাবা এমনি রাখছিল না, এটা তো আমি শিখাই দিছিলাম। তাহলে এই ওডারল্যান্ডের নামকরণের পিছনে কি ক্যারোলাস লিনিয়াস আছে? না, মইনুল লিনিয়াস। তাই আমার নতুন নাম মইনুল লিনিয়াস। নামটা কেমন হয়েছে জানাতে বলবা না। তাহলে ক্যারোলাস না, WS ওডারল্যান্ড। তাহলে একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার নাম কি বললাম? WS ওডারল্যান্ড। উপজাতির নাম বলছি ইউ ক্যাচিং মারমা। ইউ ক্যাচিং মারমা ছিল 8 নাম্বার সেক্টরে। তাহলে ইউ ক্যাচিং মারমা সেক্টর নাম্বার কত? 8। ইউ ক্যাচিং মারমা সেক্টর নাম্বার হচ্ছে 8। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, রাজশাহী কয় নাম্বার সেক্টরে ছিল? রাজশাহী কত নাম্বার সেক্টরে ছিল? কমেন্ট বক্সে লিখে দাও তো। তাহলে উপজাতি হচ্ছে ইউ ক্যাচিং মারমা, সেক্টর ছিল 8। বিদেশি মুক্তিযোদ্ধা হচ্ছে WS ওডারল্যান্ড। ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম 2 নাম্বার সেক্টর। তারামন বিবি 11 নাম্বার সেক্টর। কাকন বিবি 5 নাম্বার সেক্টর। মুক্তি বেটি শহীদ জননী বলা হয় জাহানারা ইমামকে। শহীদুল ইসলামের ডাকনাম হচ্ছে লালু। 12 বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধ করছে। এবং মুক্তিযুদ্ধের প্রথম শহীদের নাম হচ্ছে শঙ্কু মজুমদার। প্রথম শহীদের নাম বললাম শঙ্কু মজুমদার। প্রথম শহীদের নাম হচ্ছে শঙ্কু মজুমদার। প্রথম শহীদের নাম কি? শঙ্কু মজুমদার। তাহলে চলে আসি কমেন্ট বক্সে, তোমরা 2টা কোশ্চেনের উত্তর দিয়ে ফেলো যে তারামন বিবি কত নাম্বার সেক্টরে যুদ্ধ করছে? তারামন বিবি কত নাম্বার সেক্টরে যুদ্ধ করছে? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে মুক্তি বেটি কাকে বলা হয়? মুক্তি বেটি কাকে বলা হয়? লিখে কমেন্ট করে দাও। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা নারী মুক্তিযোদ্ধা নিয়ে একটা আইডিয়া নিয়ে ফেললাম। এই গান কিন্তু আসতেছে, আমি তো আজকে চমৎকার চমৎকার গান গাবো, অন্য লেভেলের গান সব। চলে আস, তো এত কষ্ট করে যুদ্ধ করলাম, এবার স্বীকৃতি দেওয়া লাগবে না? সর্বপ্রথম কে স্বীকৃতি দিচ্ছে? সর্বপ্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান। তাহলে আমরা এটাই বলবো, সর্বপ্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান। একাধিক বইতে ভারত উত্তর দেওয়া আছে, এটা খুবই কন্ট্রাডিক্টরি একটা জায়গা। লেট মি ক্লিয়ার। আসলে ভুটানের প্রধানমন্ত্রী একবার বলছিল যে ভুটান ইজ দ্য ফার্স্ট কান্ট্রি টু রিকগনাইজ বাংলাদেশ আফটার ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার পরে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান। এটা একাধিক টুইটারে বা বিভিন্ন জায়গায় লেখালেখি নিয়ে কয়েকটা বই বলছে। কিন্তু গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী তার এক বিবৃতি বা এক ভাষণে উল্লেখ করে যে ভুটানই হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ। এবং এই উল্লেখের পর আমরা এবং বেশ কিছু বইতে আমি পরিবর্তন দেখেছি। এবং স্বাধীনতার ইতিহাস বা ওই সময় যদি স্টাডি করা যায়, ওই সময়ের স্টাডি থেকেও বারবার এটাই উঠে আসে যে প্রথম স্বীকৃতি ছিল ভুটান আর পরবর্তীতে স্বীকৃতি ছিল ভারত। তো সেই হিসাবে আমরা এটাই মনে রাখবো, সর্বপ্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। সর্বপ্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। আর আরব দেশ হচ্ছে ইরাক। তাহলে আরব দেশকে ইরাক, তাহলে আরব দেশ হচ্ছে ইরাক। সর্বপ্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। আর সর্বপ্রথম স্বীকৃতি দানকারী অনারব মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া। অনারব মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া। ঠিক আছে, তাহলে 3টা মুখস্থ করো। আচ্ছা, আমরা একটা কোশ্চেন উত্তর দিতে পারবা? বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা 31শে ডিসেম্বর 2021 পদ্মা সেতুর কত নাম্বার পিলার থেকে কত নাম্বার পিলার অবধি হেঁটেছিলেন? যারা পারো তারা কমেন্ট বক্সে ছোট্ট করে লিখে দাও। সহজ প্রশ্ন, আমি জানি তুমি পারো। তাহলে খেয়াল করো, সর্বপ্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান এবং সর্বপ্রথম স্বীকৃতি দানকারী আরব দেশ হচ্ছে ইরাক। আর অনারব মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া। অনারব মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া। আমরা 3টা কথা মুখস্থ করার চেষ্টা করব। 3টা কথা আমরা ইনশাআল্লাহ সবাই পারবো। ঠিক আছে, তাহলে আমরা এটা মনে রাখতে পারবো। সবাই কমেন্ট বক্সে লিখে ফেলো তো, অনারব মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দেয় কোনটা? প্রথম স্বীকৃতি দানকারী অনারব মুসলিম দেশ কোনটা? একটা কঠিন নাম বলছিলাম একটু আগে, একটা মজুমদারের নাম বলছিলাম, প্রথম শহীদ হয়েছে স্বাধীনতার সময়। এই মজুমদারের নামটা একটু লিখে ফেলো। কি মজুমদার? প্রথম শহীদ। একটু সবাই নামটা কমেন্ট বক্সে লিখে ফেলো। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপর চলে আসি, স্বীকৃতি দানকারী দেশগুলো বলে দিলাম। এরপর চলে আসি হচ্ছে খেয়াল করো, দেখো আমরা জানি যে স্বাধীনতার সময় পদক দেওয়া হয়েছিল 4টা। আমরা বইতে একটু পরে যাই, আগে পদক গুলো বলে আসি। 4টা পদক দেওয়া হয়েছিল। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, আমার একটা বন্ধু আছে নাম উত্তম, বীর শ্রেষ্ঠ,
বীর উত্তম, বীর বিক্রম আর বীর প্রতীক। ঠিক আছে, তাহলে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। তোমাদের জানতে হবে যে বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন, বীর উত্তম ছিল 68 জন, যার সাথে যদি একজনের যোগ করি, ব্রিগেডিয়ার জামিলকে যোগ করি, তাহলে হবে 69 জন। ঠিক আছে, বীর বিক্রম হচ্ছে 175 জন। মেজর জামিলকে পরবর্তীতে স্বীকৃতি দেওয়া হয়, যে কারণে আমি আলাদাভাবে যোগ করে দেখাচ্ছি। আর বাকি থাকলো বীর প্রতীক, এটা হচ্ছে 426 জন। এই হচ্ছে টোটাল 677 জন। এটা হচ্ছে আমাদের স্বীকৃতি। তাহলে বললাম বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 আর 1 69 জন। এই 1 মানে মেজর জামিল, ঠিক আছে, বা ব্রিগেডিয়ার জামিল। আর বীর বিক্রম বললাম 175, বীর প্রতীক বললাম 426। এখন চলে আসি, এই বঙ্গবন্ধু খুনি ছিল এর মধ্যে 4 জন যারা বঙ্গবন্ধু হত্যায় সক্রিয় ভূমিকা পালন করছে। ওদের কি মুক্তিযোদ্ধার খেতাব রাখা যায়? যারা একটা জাতির পিতারে মেরে ফেলতে পারে, তাদের থেকে মুক্তিযোদ্ধা এই যে খেতাব ছিল, এই খেতাব তুলে নেওয়া হয় 4 জনের থেকে। কয়জন থেকে খেতাব তুলে নেওয়া হয়? 4 জন। তাহলে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কত হয়ে গেছে এখন? 673 জন। বীর উত্তম কমে গেছে 1 জন, বীর বিক্রম কমে গেছে 1 জন, আর বীর প্রতীক কমে গেছে 2 জন। আমার মনে হয় তোমরা কথাটা বুঝতে পারছো। আগে কি ছিল, এখন কি হয়েছে? কয়জন বাদ পড়ছে? 4 জন বাদ পড়ছে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রজ্ঞাপন জারি করে কয়জনকে বাদ দিছি? 4 জনকে বাদ দিছি। 4 জনকে বাদ দিছি। আগে ছিল 677, এখন হচ্ছে 673। এই বীর উত্তম কমছে 1 জন, বীর বিক্রম কমছে 1 জন, বীর প্রতীক কমছে 2 জন। ঠিক আছে, কঠিন কথা বললাম। আমাকে বলো তো, শহীদুল ইসলাম কত বছর বয়সে মারা যায়? শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম কত বছর বয়সে মারা যায়? কমেন্ট করো তো। আর পরের প্রশ্নের উত্তর দাও, প্রজ্ঞাপন জারি করে কয়জন থেকে খেতাব তুলে নেওয়া হয়েছে? প্রজ্ঞাপন জারি করে খেতাব কয়জন থেকে তুলে নেওয়া হয়েছে? কমেন্ট বক্সে লিখে দাও। চলে আসি বইতে। বইয়ের মধ্যে মনে রাখতে হবে, ঠিক আছে, বইয়ের মধ্যে মনে রাখতে হবে যে শ্যাম ভাই বিয়ে করছিল, বুঝছো, যশোরে। তো যশোরে বিয়ে করার সময় একজন লোক আসছিল। সে এসে একটা পুরা মাস একটা বিয়ে খাওয়ার লোভে যশোর বসেছিল, বুকা নাঙ্গায় বসেছিল, আর বলতো শ্যাম ভাই আর বিয়ে খাবো, শ্যাম ভাই আর বিয়ে খাবো, শ্যাম ভাই আর বিয়ে খাবো। তাও শ্যাম ভাই তাকে বিয়ে খেতে দেয়নি। এরকম বুকা নাঙ্গা আমরা সবাই, আমরা বিয়ের দাওয়াত পাইনি। তীব্র দাবি, ভবিষ্যতে সামনে ইনশাআল্লাহ ঈদের পর এত বড় আন্দোলন হবে যে পুরা জো বাইডেন পর্যন্ত দাবি তুলবে যে শ্যাম ভাইয়ের বিয়ে খাবো, শ্যাম ভাইয়ের বিয়ে খাবো। তো কি হলো, একবার একটা বই আসলো, বইয়ের নাম হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড। যদিও যশোর বানান এখন চেঞ্জ হয়ে গেছে, বাট আগের বানান বইয়ের নাম যেহেতু সেপ্টেম্বর অন যশোর রোড, শ্যাম ভাইয়ের বিয়ে খাবো, শ্যাম ভাইয়ের বিয়ে খাবো। সেপ্টেম্বরে তোমরা কি বলবো যশোর রোডে যে শ্যাম ভাইয়ের বিয়ে খাবো? এই বইটা লিখে গেছে অ্যালেন গিন্সবার্গ। তাহলে ঠিক আছে, সেপ্টেম্বর অন যশোর রোড বইটা কার? অ্যালেন গিন্সবার্গের। অ্যালেন গিন্সবার্গের, ঠিক আছে। এবার জহির রায়হান নামে একজন ছিল, বুঝছো, সে মানে যা করতো, মনে করো ক্রিকেট খেলতেছে, শুধু 6 মারতেছে, খালি একটা ব্যাটে 6 মারতেছে। মনে করো টিচার ছিল, স্টুডেন্টরা ধরে পিটাচ্ছে তো পিটাচ্ছে, মানে সে যা করবে আর থামবে না। মানুষজন সবাই এসে তারে বলবে স্টপ স্টপ জহির, স্টপ জহির, স্টপ স্টপ। তোমাদের মনে রাখতে হবে যে স্টপ জেনোসাইড এটা হচ্ছে জহির রায়হানের। সবকিছু ঠিক আছে রাকিব? স্টপ জেনোসাইড মনে রাখতে হবে, স্টপ জহির, স্টপ। তাহলে স্টপ জেনোসাইড এটা কার? জহির রায়হান। তাহলে জহির রায়হানের কি বললাম? স্টপ জহির, স্টপ। তাই জহির রায়হানের হচ্ছে স্টপ জেনোসাইড, ঠিক আছে। এরপর চলে আসা দা ব্লাড টেলিগ্রাম, বইটার নাম দেখো, দা ব্লাড টেলিগ্রাম। তাহলে এই গ্রামের নাম কি? ইনস্টাগ্রাম না ভাই, এই গ্রামের নাম হচ্ছে টেলিগ্রাম। দা ব্লাড টেলিগ্রাম, দা ব্লাড টেলিগ্রাম। এটা লিখছে গ্যারি জে ব্যাশ, যে লিখছে তার নাম কি? ব্যাশ। বতে ব্লাড, বতে ব্যাশ। তাহলে দা ব্লাড টেলিগ্রাম কে লিখছে? ব্যাশ না ব্যাসার্ধ না দৈর্ঘ্য না পরিধি? লিখছে হচ্ছে ব্যাশ। গ্যারি জে ব্যাশ। নাকি সবকিছু ঠিক আছে? ঠিক আছে তো? ঠিক আছে। তাহলে দা ব্লাড টেলিগ্রাম। আপনার বিয়ে কবে খাবো? আমার বিয়ে খাওয়া হচ্ছে ডিসেম্বরে। কোন ডিসেম্বর? 22শে ডিসেম্বর। কতই ডিসেম্বর খাবো? 22শে ডিসেম্বর।
কোন বছর এটা পরে জানানো হবে। তাহলে খেয়াল করো, গ্যারি জে ব্যাশ কি লিখছে, দা ব্লাড টেলিগ্রাম, দা ব্লাড টেলিগ্রাম লিখছে গ্যারি জে ব্যাশ। ঠিক আছে, 3টা ইংলিশ বইয়ের নাম পড়ালাম। এবার কঠিন নাম পড়াবো, সমস্যা নাই। এবার একটা কাহিনী শোনাই। তো আমার একটা গার্লফ্রেন্ড ছিল। আমার পুরা নাম তো তোমরা এভাবে জানো না আসলে। আমার পুরা নাম হচ্ছে মইনুল আহমেদ, ব্রাদার অফ হুমায়ুন আহমেদ। আজকে নিজের সত্যিকারের পরিচয় দিয়ে দিলাম। আর আসলে এভাবে মিথ্যা পরিচয় নিয়ে আর বাঁচা যায় না। আমি আজকে সত্যি পরিচয় দিলাম। আমার ভাই হলুদ পাঞ্জাবি পরে, আমি এটা কি কালার, লাল কালার, লাল পাঞ্জাবি পরি। ঠিক আছে, লাল না খয়েরি কালার, খয়েরি পাঞ্জাবি পরি। তো খেয়াল করো, এই মইনুল আহমেদ, আমি আজ তোমাদের সামনে একটা সত্যি কথা বলতে চাই যে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, নাম ছিল জ্যোৎস্না। জ্যোৎস্না, জ্যোৎস্না। আর ওর একটা মা ছিল, মা না খালা ছিল, খালার নাম ছিল জননী। আমার দুইজনকেই খুব ভালো লাগতো, দুইজনের সাথেই ইটিস পিটিস ছিল। তো দুইজনের সাথে আমি অনেক কথা বলতাম, তো কথা বলতাম অনেক, অনেক আনন্দ করতাম। তো একদিন দেখা করব, জ্যোৎস্নার বার্থডে, ভ্যালেন্টাইন্স ডে, মানে জ্যোৎস্নার জন্মদিন ছিল 14ই ফেব্রুয়ারি। তো আমি ওই জ্যোৎস্নার বার্থডেতে জ্যোৎস্নার সাথে দেখা করব, সত্যি কথা বলতেছি আজকে। তো দেখা করার জন্য জ্যোৎস্নাকে যখন ডাকলাম, ওই দিন অনেক রোদ উঠছে, এত রোদ, রোদে হাত পা সব পুড়ে যাচ্ছিল ভাইয়া, তোমরা বিশ্বাস করতে পারবে না, সত্যি কথা। তো ওই দিন আমি জ্যোৎস্নার সাথে বললাম যে জ্যোৎস্না, এই রোদে তোমার স্কিন তো বার্ন হয়ে যাবে, তুমি তাই সানস্ক্রিন লোশন লাগাই আসো। জ্যোৎস্না আমাকে বললো, মইনুল বাবু আমার বাসায় তো সানস্ক্রিন লোশন নাই। আমি বললাম ঠিক আছে, তাইলে ছায়া দিয়ে হেঁটে আসো। ও ছায়ার মধ্য দিয়ে, শ্যামল ছায়ার মধ্য দিয়ে ওই সূর্যের দিনে হেঁটে আসলো আমার কাছে। আসার পর আমরা দুজন দাঁড়িয়ে কথা বলছি, এমন সময় জননী আমাদের দেখে ফেললো। জননী আমাকে দেখে সাথে সাথে আগুন নিয়ে এসে আমার গায়ে আগুনের পরশমণি দিয়ে দিল। আর এই কাহিনী নিয়েই আমার বড় ভাই শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ বইগুলা লিখে ফেললো। তাই হুমায়ুন আহমেদের বই হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প, জ্যোৎস্না ও জননীর গল্প, সূর্যের দিন, সূর্যের দিন, এরপর আগুনের পরশমণি, আগুনের পরশমণি। আর আমরা কথা বলতেছিলাম শ্যামল ছায়ায় দাঁড়ায়, তাই শ্যামল ছায়া। তাহলে আমাদের মনে রাখতে হবে হুমায়ুন আহমেদের বই কয়টা, 4টা। কি কি? জ্যোৎস্না ও জননী, মইনুল ভাইয়ের দুইজন এক্স এর গল্প, সূর্যের দিন, আগুনের পরশমণি, শ্যামল ছায়া। আশা করি আমরা সবাই এটা পারবো। তো আমার ভাই এই বইগুলা লিখলো, এই বইগুলা অন্য কেউ পাবলিশ করার চেষ্টা করলো, নাম তার শামসুল হক। আমি গেলাম, যে আমার আরেকটা গার্লফ্রেন্ড ছিল, ও সব পুলিশে চাকরি করতো, ওরে নিয়ে গেলাম, যে শামসুল হককে ধরে বন্দি কারাগারে দিয়ে দিলাম। বন্দি কারাগার থেকে শামসুল হক সারাদিন কান্নাকাটি করে স্বাধীনতা চাইতো। তাই 2টা বই, একটা হচ্ছে বন্দি কারাগার থেকে আর স্বাধীনতা তুমি, এটা শামসুল হকের। ঠিক আছে, তাহলে কঠিন বললাম কিছু, চলো আমরা সবগুলো মুখস্থ করি। তাহলে শামসুল হকের বন্দি কারাগার থেকে আর স্বাধীনতা তুমি, গ্যারি জে ব্যাশের হচ্ছে ব্লাড টেলিগ্রাম, স্টপ জেনোসাইড হচ্ছে জহির রায়হান। আর এই 4টা তো তোমরা পারবা, তোমাদের তো এটা ভুলার কথাই না। জ্যোৎস্না জননী, সূর্যের দিন, আগুনের পরশমণি, শ্যামল ছায়া। সেপ্টেম্বর অন যশোর রোড, এলেন গিন্সবার্গ এলেন। স্টপ জেনোসাইড, স্টপ জহির, স্টপ দা ব্লাড টেলিগ্রাম, ব্যাসার্ধ না ব্যাস, ব্যাস গ্যারি জে ব্যাস। মইনুল আহমেদ, ব্রাদার অফ, তোমরা জানো, ঠিক আছে। বন্দি কারাগার, স্বাধীনতা তুমি, কার? শামসুল হকের। ঠিক আছে, তো তোমাদের কমেন্ট বক্সে নিয়ে যাই, তোমরা উত্তর দিয়ে ফেলো যে সেপ্টেম্বর অন যশোর রোড এটা কার লেখা। সেপ্টেম্বর অন যশোর রোড, শামসুল হক, হুমায়ুন আহমেদ, গ্যারি জে ব্যাশ, জহির রায়হান, এলেন গিন্সবার্গ, কার লেখা কমেন্ট বক্সে লিখে ফেলো। ঠিক আছে, এটা লেখার পরে লিখবা শ্যামল ছায়া কার লেখা, এটা লিখে কমেন্ট করবা। ঠিক আছে, তো চলে এসেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা গান পরিবেশন করব। তোমাদের সামনে গান নিয়ে আসছে নগর বাউল মইনুল জেমস। নগর বাউল মইনুল জেমস ওরফে ওয়ারবেজ ওরফে শিরোনামহীন ওরফে আয়ুব বাচ্চু ওরফে মইনুল বাচ্চু।
এটাই আমার পুরো নাম। তো আজ সাইলেন্ট করো, আমি আগে গান গেয়ে নিই। ভাই, একজন ভাই আপনার সাজেশন আছে 22-2-22 বিয়ে করেন, সুন্দর ডেট। না 22-2-22 আমি বিয়ে করব না, কারণ আমি হচ্ছে দুইটা বিয়ে তো আর করবো না, আমি তো একটা বিয়ে করবো। তাই আমি 1-1-2100 মানে সরি 2100 না 11,000 সালে বিয়ে করবো দরকার। ঠিক আছে, চলে আসি আমরা সবাই। আমরা এবার একটা গান দেখি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কেন তুমি ফলকে বাঁচাবা না? তোমার তো ফলও বাঁচানো উচিত, যদি তুমি ফুল বাঁচাতে পারো তবে তুমি ফল পাবা। তাই ফুল থেকে ফল, তাই একটি ফুলকে বাঁচাতে পারি। এই গানের সুরকার হচ্ছে আপেল মাহমুদ। আপেল একটা ফলের নাম, তোমরা কি বুঝছো? তাহলে একটা ফলের নাম বলো, ফলের নাম হচ্ছে আপেল। তাহলে আপেল একটা ফলের নাম, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এর সুরকার হচ্ছে আপেল মাহমুদ। তাহলে আপেল মাহমুদ হচ্ছে সুরকার, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। বলতো দা ব্লাড টেলিগ্রাম এটা কার লেখা? দা ব্লাড টেলিগ্রাম লিখে বলো কমেন্ট বক্সে। তাহলে আপেল মাহমুদ হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ঠিক আছে, এরপর তাকে দেখো সব ঠিক আছে কিনা। এরপর দেখো পরের গান আমি আবৃত্তি করছি, তোমরা সবাই সাথে থাকো। সালাম সালাম হাজার সালাম সকল জব্বারের স্মরণে, একটু মডিফাই করে দিলাম তোমাদের মনে রাখার জন্য। অবশ্যই আমি গানকে বিকৃত করিনি, সকল শহীদের স্মরণে হবে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই। আর পাই না, তাহলে চলে আসি। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, এটা হচ্ছে সুরকার কে? আব্দুল জব্বার। আব্দুল জব্বার। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। একবার কি হলো যে ওই ইমতিয়াজ, আহমেদ ইমতিয়াজ বুলবুল নামে আমার একটা বন্ধু ছিল, আমি ওকে বাসার ভিতর নিয়ে আসলাম। নিয়ে এসে ও হচ্ছে রোল 1 ছিল আর আমার রোল ছিল 3। আমাদের দুজনের একটা গার্লফ্রেন্ড ছিল, ওই গার্লফ্রেন্ডের নাম ছিল কুলকুল। এখন ওর নাম বুলবুল, মেয়েটার নাম কুলকুল। তাই কুলকুল আমার আর পাত্তা দিত না, কুলকুল বুলবুলের সাথেই প্রেম করতো। তাই আমার অনেক রাগ ছিল, বুলবুলকে দেখলে আমার মাইরে ফেলতে ইচ্ছা করতো, যে কুলকুল আমার গার্লফ্রেন্ড হবে, তা না কুলকুলের সাথে বুলবুল প্রেম করে। ওদের নাম মিল থাকলে কি প্রেম করতে হবে? না, এটা তো কোনো কথা না। তাই বুলবুলের ধরে নিয়ে আসলাম, ধরে এনে বাসার ভিতর আনলাম, আইনে সব দরজা জানলা বন্ধ করে ওটা দরজার ভিতর আটকাই দিলাম। হ্যাঁ, বুলবুল ঘরের ভিতর বসে হলে সব কটা জানালা খুলে দাও না, দম বন্ধ হয়ে মরে গেলাম, সব জানালা খুলে দাও। তাই মনে রাখবা, সব কটা জানালা খুলে দাও না, এটা হচ্ছে বুলবুলের গান। সব কটা জানালা খুলে দাও না, এটা হচ্ছে বুলবুল, আহমেদ ইমতিয়াজ বুলবুলের গান। সব কটা জানালা খুলে দাও না। রাকিব সব ঠিকঠাক যাচ্ছে? সবাই গান নিয়ে কি বলতে যাচ্ছে? চলে আসো। ও স্যার আবৃত্তি, আপনি না বলে জানতাম না। এরপর দেখো, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, আমরা সবাই নতুন ভুলে গেছি, সরি, চেষ্টা করলাম। তীরহারাই ঢেউয়ের সাগরে আপেল খুঁজে পাবো রে, আমার গান তো এটা। তীরহারাই ঢেউয়ের সাগরে আপেল পাবো রে, তীরহারাই ঢেউয়ের সাগরে আপেল খাবো রে। তাই মনে রাখতে হবে, তীরহারাই ঢেউয়ের সাগর এটাও আপেল মাহমুদের। তীরহারাই ঢেউয়ের সাগর এটা কার? আপেল মাহমুদের। তীরহারাই ঢেউয়ের সাগর কার? আপেল মাহমুদের। এরপর একটা ভালো গান আছে, শোনো একটি মজিবরের কণ্ঠে লক্ষ মজিবরের ধ্বনি, আকাশে বাতাসে ওঠে ননি। তো এটা তো পারো তোমরা, শোনো একটি মজিবরের কণ্ঠে। এটা সুরকার হচ্ছে, সুরকার না গীতিকার হচ্ছে গৌর প্রসন্ন। তাহলে গৌর প্রসন্ন মজুমদার হচ্ছে শোনো একটি মুজিবরের কণ্ঠে। খুব কঠিন কঠিন বেশ কিছু গান পড়াই ফেললাম, তাহলে সবাই আমরা চলে এগুলো মুখস্থ করার চেষ্টা করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কেন ফুল বাঁচাবো? আপেল খাবো বলে, তাই আপেল মাহমুদ। আশা করি তোমরা এটা ভুলবা না, ঠিক আছে? চলে আসে পর সালাম সালাম হাজার সালাম, এটা হচ্ছে আব্দুল জব্বারের, কারণ আমরা সালাম দেই জব্বারদের উদ্দেশ্যে। এরপর সবকটা জানালা খুলে দাও না, আহমেদ ইমতিয়াজ বুলবুল, কারণ বুলবুলের গার্লফ্রেন্ড ছিল কুলকুল।
এরপর চলে আসি, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে আপেল মাহমুদ, শোনো একটি মজিবারের কণ্ঠে গৌর প্রসন্ন মজুমদার। ঠিক আছে, তো সবাই প্রথম কোশ্চেনটাই লিখে ফেলো, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, এটার কার গান? তীরহারা এই ঢেউয়ের সাগরে আমরা কি পাবো আর কি খাবো বলছিলাম, তোমরা কমেন্ট বক্সে লিখে ফেলো। আর সেকেন্ড কোশ্চেন, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটা কার? এই দুটো প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লিখে ফেলো। এবার শোনো কাহিনী কি হয়েছে, এটা কষ্টের গল্প বলবো। আমার আগে যখন আমি ক্লাস 2 তে পড়তাম, তখন আমার পাশের বাসার একটা মেয়ের আমার খুব ভালো লাগতো। তো আমি আমার বাসার জানলা দিয়ে ওকে দেখতাম, ওর বাসার জানলা দিয়ে আমাকে দেখতো। তখন আমি গান গাইতাম, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এরপর ও অনেক মন খারাপ করতো, ও ওই পাশ থেকে গান গাইতো, আমি অপার হয়ে বসে আছি তোমারই অপেক্ষায়। বেশ, এরপর আমি আবার নিজে গান গাইতাম, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। বাহ, দুজন একসাথে গান গাইতাম। এরপর আমার আম্মু একদিন সব দেখে ফেললো, দেখে আমার সাথে তার বিয়ে দিয়ে দিল। বাহ, কত সুন্দর না? বিয়ে দেওয়ার পর কি হলো, আমার যে জীবনের চাবি, আমার ঘরের চাবি তার হাতে চলে গেল। তারপর আমি গান গাই, আমার ঘরের চাবি পরের হাতে, আমার ঘরের চাবি ক্লাস 2 তে পড়া বইয়ের হাতে। তো চলে আসি, লালনের 4টা গান আছে। 1 নম্বর হচ্ছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আমি অপার হয়ে বসে আছি, মিলন হবে কত দিনে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ঘরের চাবি পরের হাতে। তাহলে এই 4টা গানই কার বললাম? লালনের। নাকি কমেন্ট বক্সে এসেন্সিয়াল কিছু আছে? তাহলে আমরা মনে রাখবো এই 4টা গানই কার বললাম? লালনের। ঠিক আছে, আমি একটু কমেন্ট বক্সে দেখে নিই কি অবস্থা। সবাই এত হাহা দিচ্ছে কেন? মিলন হলেই এইডস, এইগুলা কি ভাই? এটা কারা এত খারাপ কেন? না বি পজিটিভ। আল্লাহ মাহবুদ, আজকে আপু দুলা ভাই এর সামনে বসে ক্লাস করতেছি, আর আজকেই ভাইয়া এসব গান গাচ্ছে, আপুদের দিকে তাকাতে পারছি না। সব প্রসঙ্গে গার্লফ্রেন্ড আনেন কিভাবে ভাইয়া? আরে গার্লফ্রেন্ড থাকলে তো গার্লফ্রেন্ড আনাই যায়, তোমরা তো গরিব, তোমাদের তো কিছুই নাই। চলে আসি, তাহলে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আমি অপার হয়ে বসে আছি, মিলন হবে কত দিনে, আমার ঘরের চাবি পরের হাতে, আমার ঘরের চাবি পরের হাতে। ঠিক আছে, ওকে, তোমরা কমেন্ট বক্সে লিখে ফেলবা যে আমি বলছিলাম স্টপ জেনোসাইড, এটা কার লেখা? স্টপ জেনোসাইড এটা কার লেখা? এটা লিখে কমেন্ট করবা। আর দুটো কঠিন বইয়ের নাম বলে ফেলি, স্বাধীনতা তুমি আর বন্দি কারাগার থেকে, এই দুটা কার লেখা ছিল এটা লিখে কমেন্ট করে ফেলো। ঠিক আছে, আমি একটা কথা বলতে ভুলে গেছি, শুনো। এক লোক ছিল, নাম ছিল নজরুল ইসলাম। নজরুল ইসলাম, এই লোকের খুব জীবনে কষ্ট ছিল। এই লোকের একটা বিশাল বড় ধান ক্ষেত ছিল, এই ধান ক্ষেত দিয়ে ধান খেতে সে সারাদিন ধান চাষ করতে যেত। সারাদিন এই লোক নজরুল ইসলাম নিজের ধান খেতে ধান চাষ করতো, তাই ওনার পুরো নাম ছিল চাষী নজরুল ইসলাম। সারাদিন ধান চাষ করতে করতে এই পাশে ওনার বাসা ছিল, ওনার বাসা থেকে 11টা ছেলে আসলো। 11টা ছেলে এসে ওনার বউকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। কিডন্যাপ করে নিয়ে যে বললো, চাষ করে যত ধান চাষ করছেন সব আমাদের দিবেন, তাহলে আপনার বউরে ফেরত পাবেন। এরপর থেকে চাষী নজরুল ইসলাম কষ্ট পেল, কষ্টে দুঃখে চাষী নজরুল ইসলাম একটা মুভি বানাই ফেললো। মুভির নাম হলো ওরা 11 জন। সেই 11 জন কিডন্যাপার নিয়ে মুভি লিখলো, তাই মুভির নাম হলো ওরা 11 জন। ঠিক আছে, তাহলে ওরা 11 জন কে লিখছে? শুধু নজরুল ইসলাম বললে কিন্তু হবে না, লিখতে হবে চাষী নজরুল ইসলাম, কারণ চাষ করতে গেছিল, এই মুহূর্তটা নিয়ে গেছিল। মনে রাখতে হবে চাষী নজরুল ইসলাম লিখছে ওরা 11 জন, চাষী নজরুল ইসলাম ওরা 11 জন। ঠিক আছে, আশা করা যায় আমরা এই পর্যন্ত সবাই পারবো, আমাদের এই পর্যন্ত কোনো কিছুতে কোনো সমস্যা নেই। বলতো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এটা কার গান? লিখে কমেন্ট করে ফেলো। এরপর চলে আসি, রাকিব সময় যায় কেমন ভাই? আজকে 5 মিনিট একটু বেশি পড়াই, নর্মালি তো অ্যাবাউট 1 আওয়ার পড়াই, আজকে 1 ঘন্টা 5 মিনিট পড়াই। সবাই যদি বলো ইয়েস ভাইয়া পড়ান, তাহলে পড়াবো, না চেঞ্জ করে চলে যাবো। চলে আসুন, নদ নদী। নদ মানে হচ্ছে ছেলে, নদ মানে ছেলে। যেমন এক্সাম্পল যদি বলি মইনুল ভাইয়া, তাহলে আমি নদ। আর নদী মানে হচ্ছে মেয়ে, এক্সাম্পল উত্তর জয় ভাইয়া। ঠিক আছে, তাহলে নদ আর নদী কিন্তু উদাহরণ পড়াই দিলাম। এখন আমরা বাস্তবতায় আসি।
নদ হচ্ছে ছেলে, ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র হচ্ছে একটা নদ, আর মেঘনা এটা একটা নদী। ঠিক আছে, এখন শোনো, বাংলাদেশে কোন নদ সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করছে? উত্তর ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র একটা নদ যেটা দীর্ঘ পথ অতিক্রম করছে। সব থেকে বেশি পথ অতিক্রম করছে কে? ব্রহ্মপুত্র। আর মেঘনা হচ্ছে এমন একটা নদী যে নদীর কখনো মেঘ লাগে না। তাহলে মেঘ লাগে না যে নদীর, তার নাম মেঘনা। তাই দীর্ঘতম, নাব্যতম, প্রশস্ততম সব হচ্ছে মেঘনা। তাহলে দেখো, দীর্ঘতম, নাব্যতম, প্রশস্ততম, আর পানি সব থেকে পরিমাণ বেশি, পানি বেশি, সবগুলা কোথায় বললাম? মেঘনায়। তাহলে পরীক্ষায় যাই আসুক, দীর্ঘতম, নাব্যতম, প্রশস্ততম, পানি বেশি, উত্তর মেঘনা। কারণ মেঘনার মেঘ লাগে না। আর দীর্ঘ পথ অতিক্রম করছে কোন নদ? ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ। তুমি জানো ছেলেদের রাগ বেশি নাকি মেয়েদের রাগ বেশি? উত্তর ছেলেদের রাগ বেশি। ছেলেরা কিন্তু রেগে গেলে রেগে মেগে লাল হয়ে যায়। তাই ব্রহ্মপুত্র একদিন রেগে গেল, রেগে হয়ে গেল লোহিত। সবাই ইয়েস কমেন্ট করছে ভাই। লোহিত। তাহলে ব্রহ্মপুত্রের পূর্ব নাম কি? উত্তর লোহিত। ব্রহ্মপুত্রের পূর্ব নাম কি? লোহিত। সবচেয়ে দীর্ঘতম, নাব্যতম, প্রশস্ততম আর পানি বেশি কোন নদীর? মেঘনা। তোমরা জানো মেঘনা নামে আমার একজন ছিল, বলবো না এখন, এখন আর বলবো না। তাই মেঘনা কিন্তু অনেক বড় ছিল, নাব্যতম ছিল, প্রশস্ততম ছিল, পানি বেশি ছিল। আর ব্রহ্মপুত্র হচ্ছে লোহিত। ঠিক আছে, এখন আমার মেঘনা নামে কেউ আছে বললে বলবেন জয় ভাই তো আপনার আছে ভাই, তখন তো বিপদ। ঠিক আছে, তাহলে নদ নদী নিয়ে একটা আইডিয়া নিলাম। ব্রহ্মপুত্র এইটুকু। এখন এই নদ আর নদী, সরি নদী নদীর বা নদ নদীর মিলন তো হবে, তাই না? আমাদের যেমন হয়েছিল মিলন হবে এই কত দিনে, আর এই নদ নদীর একটা মিলন হবে। তো চলো আমরা সেটা দেখি ফেলি। পদ্মা আর মেঘনা, পদ্মা মেঘনা, পদ্মা যমুনা, পদ্মা মেঘনা, পদ্মা যমুনা, বাঙালি আর যমুনা। পদ্মা মেঘনা, পদ্মা যমুনা, বাঙালি যমুনা, এদের আর সুরমা কুশিয়ারা, এদের সবগুলার মিলন স্থল করতে হবে আমাদের, বুঝছো? খেয়াল করো, পদ্মা আর মেঘনা। ভাইয়া মেঘ কই থাকে? আমি তোমাদের এঁকে দেখাচ্ছি। এই দেখো আকাশে মেঘ থাকে, দেখছো কত সুন্দর মেঘ। এই মেঘ দেখতে স্বাধীন যাওয়া লাগবে? কোনোদিন না। মেঘ দেখতে মইনুল ভাইয়ের ক্লাসে আসলেই যথেষ্ট। দেখো কত সুন্দর মেঘ, ওয়াও ওয়ান্ডারফুল মেঘ। আর এই মেঘের সাথে আকাশে একটা চাঁদ উঠেছে। তাহলে যে মেঘ পাইলাম যে আকাশে, চাঁদও পাইলাম সেই আকাশে। তাই পদ্মার মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে। কারণ যে আকাশে মেঘ থাকে ওই আকাশেই চাঁদ থাকে। তাই পদ্মার মেঘনা মিলিত হয়েছে কোথায়? চাঁদপুরে। আর পদ্মার যমুনা একবার কি হলে শোনো, তোমাদের ফাহিম ভাইয়া হচ্ছে গরুর দুধ খেতে খুব ভালো লাগে। সে গরুর দুধ ফেভারিট তার। প্রতিদিন রাতে 3 গ্লাস না খেয়ে সে ঘুমায় না, মাঝে মাঝে 7 গ্লাস, পরীক্ষার আগে 21 গ্লাস দুধ খায় ঘুমানোর আগে। তো একবার কি করছে, তারে হচ্ছে তার আম্মু রাগ করে গরুর গোয়ালে নিয়ে গেছে। গোয়ালে যে 20টা গরু আছে এর মধ্যে হচ্ছে যায়, এখন তুই যত পারিস দুধ দয় খা। এখন ফাইন ভাই তো খুব হচ্ছে পছন্দ করে, সে একটা গাভীর কাছে গেছে, গাভী দিছে এক লাঠি, সেই থেকে এখনো সে হাসপাতালে ভর্তি। তাই গরুর দুধ খেতে গোয়ালে যাওয়া যাবে না। আমার একটা অনেক বড় গরুর ফার্ম আছে, 1 কোটি গরু পালি আমি সেখানে। তোমরা সেখানে আসতে পারো। আর তোমরাও তো সবাই গরু কম বেশি, আমরা গরুদের মেডিকেলেও ট্রান্সফার ব্যবস্থা করি। তো সেই গরুদের নিয়ে আমরা মনে রাখবো যে আমরা গোয়ালে যাব না, কখনোই গোয়ালে যাওয়া যাবে না। গোয়ালে গেলেই ফাইন ভাইয়ের মতো হাসপাতালে ভর্তি হতে হবে, গোয়ালে গেলেই হাসপাতালে। তাই গোয়ালে আর যাব না। গোয়ালন্দ, গোয়ালন্দ যামুনা, কই যামুনা? গোয়ালে আর যামুনা, গোয়ালে যামুনা। আর বাঙালি আর যমুনা, বাঙালি যমুনা বগুড়া, শেষ। বাঙালি যমুনা বগুড়া, বতে বাঙালি বতে বগুড়া। তাহলে বাঙালি আর যমুনা বললাম, বগুড়া। তোমরা জানো কিনা আমি তো ব্লু বার্ড সিলেটে পড়াশোনা করছি, রাইডার্স পাবলিক স্কুল আখালিয়া সিলেটেও পড়াশোনা করছি। ছোটবেলায় বাবার পোস্টিং ওখানে ছিলাম। তো আসলে ওখানে যেহেতু ছিলাম অবশ্যই আমার স্মৃতি আছে। ওখানে একজন আমার ভালোবাসার নাম মানুষ ছিল, নদীর নাম অনুসারে ওর নাম ছিল সুরমা। তো সুরমাকে আমি একদিন বললাম যে সুরমা, তুমি তো আসলে অনেক কিছুই জীবনে আমার সব কথাই শোনো, তা আজকে কি তুমি আমার একটা গান শুনবা? বললো যে না। ও আবার বাংলা বুঝতো না, ও ইন্ডিয়ান ছিল। তো তখন আমি এইভাবে বলতাম যে সুরমা, তুম আজ মেরি গান শুনোগি কিয়া? তুম আজ মেরি গান শুনোগি? বললো না। খুব কষ্ট পেলাম। সুরমায় বললাম যাও, তোমার সাথে ব্রেকআপ। সুরমার সাথে ব্রেকআপ করে চলে আসলাম এবং সুরমাকে বললাম আজ মেরি গান শুনোগি। তো তোমাদের মনে রাখতে হবে সুরমা আর কুশিয়ারা মিলিত হইছে আজ মেরি
গান শুনো কি আজ মেরিগঞ্জ। তাহলে সুরমা আর কুশিয়ারা কোথায় মিলিত হয়েছে? আজ মেরিগঞ্জ। সুরমা কুশিয়ারা আজ মেরিগঞ্জ। বাঙালি যমুনা বগুড়া, বাঙালি যমুনা বগুড়া। পদ্মা যমুনা গোয়ালন্দ, পদ্মা মেঘনা চাঁদপুর, পদ্মা মেঘনা চাঁদপুর। পদ্মা যমুনা গোয়ালন্দ, বাঙালি যমুনা বগুড়া। सुरमा कुशियारा आज मेरी गान सुनोगी? आज मेरी गान तुम नहीं सुनोगी क्या? तुम लोगों के पास मेरे एक सवाल है, तुम लोग की मेरे गान सुनना बहुत अच्छा फील करता हो क्या? कमेंट बॉक्स में लिख कर दो। मेरा हिंदी बहुत अच्छा है, मुझे पता है। तो ख्याल करो, पद्मा मेघना बोललाम चाँदपुर, पद्मा যমুনা গোয়ালন্দ, বাঙালি যমুনা বগুড়া আর সুরমা কুশিয়ারা আজ মেরিগঞ্জ। ঠিক আছে, চলে আসলাম এই পর্যন্ত। এবার চলে আসি 71 আর ভ্যালি পড়ে ফেলবো দুইটাই। তাই আমরা মনে হয় টাইম অনেক পাস করে ফেলছি। 71 এর ডায়েরি, 71 এর দিনগুলি। কমেন্ট বক্সে কি বলতেছে সবাই? 71 এর ঢাকা। হাসতেছে ভাই, হ্যাঁ গান শুনে সবাই হাসতেছে। জি ভাই বহুত আচ্ছা, ইয়ো ইয়ো। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে আমাকে একটা কোশ্চেন লিখে দাও, একটা প্রশ্ন উত্তর লিখে দাও যে পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে? চাঁদপুর নাকি গোয়ালন্দ নাকি বগুড়া? পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে? কমেন্ট বক্সে লিখে ফেলো সবাই। 71 এর ঢাকা আর আমি বীরাঙ্গনা বলছি, এই চারটা বই আমরা পড়ে ফেলবো এখন। আমি বীরাঙ্গনা বলছি, ঠিক আছে? তো খেয়াল করো, 71 এর ডায়েরি, এটা হচ্ছে সুফিয়া কামালের। তাহলে 71 এর ডায়েরি কার লেখা? উত্তর সুফিয়া কামাল। রিপিট করো আমার সাথে, 71 এর ডায়েরি কার লেখা বললাম? সুফিয়া কামাল। 71 এর দিনগুলি, 71 এর দিনগুলি হচ্ছে জাহানারা ইমামের, জাহানারা ইমামের। তাহলে এনার নাম কি এমন একবার? সুফিয়া কামাল। তাহলে 71 এর ডায়েরি হচ্ছে সুফিয়া কামালের, 71 এর দিনগুলি হচ্ছে জাহানারা ইমামের, 71 এর ঢাকা হচ্ছে সেলিনা হোসেনের। সেলিনা হোসেন, আজকে আসলে এত মজা করতেছি আমি নিজেই হাসি জামাতে পারতেছি না। সেলিনা হোসেন। তাহলে 71 এর ঢাকা কি বললাম? সেলিনা হোসেন। আর আমি বীরাঙ্গনা বলছি, এটা হচ্ছে ডক্টর নীলিমা ইব্রাহিমের। তো ডক্টর নীলিমা ইব্রাহিম না, কেউ বীরাঙ্গনা বলতেছে না, সবাই সবাই বীরাঙ্গনা বলতেছে, কেউ নিজের বলতেছে না। ও বলছে আমি বীরাঙ্গনা বলছি, মানে নিজেই নিজের বীরাঙ্গনা বলছে। ঠিক আছে, এটাই মনে রাখতে হবে। 71 এর ডায়েরি সুফিয়া কামাল, 71 এর দিনগুলি জাহানারা ইমাম, 71 এর ঢাকা সেলিনা হোসেন, আর আমি বীরাঙ্গনা বলছি ডক্টর নীলিমা ইব্রাহিম। তাহলে 71 এর ঢাকা সেলিনা, ঢাকায় তুই গেলি না সেলিনা, ঢাকায় গেলি না সেলিনা, ঢাকায় গেলি না সেলিনা। তাই 71 এর ঢাকা সেলিনা। 71 এর দিনগুলি শহীদ জননী জাহানারা ইমাম, 71 এর ডায়েরি সুফিয়া কামাল, আর এই পাশে বললাম আমি বীরাঙ্গনা বলছি ডক্টর নীলিমা ইব্রাহিম। সবাই কমেন্ট বক্সে লিখে ফেলো যে শহীদ জননী কাকে বলা হয়? শহীদ জননী কাকে বলা হয়? আর 71 এর ঢাকা কার লেখা? পরের কোশ্চেন, প্রথম কোশ্চেন শহীদ জননী কাকে বলা হয়, পরেরটা 71 এর ঢাকা কে লিখছে? এই দুটো প্রশ্নের উত্তর লিখে কমেন্ট করে দাও। এবার আমরা দ্বীপ আর ভ্যালি পড়বো। সাজেক পরে বলতেছি, আগে একটা ছবি আঁকি। কিসের ছবি আঁকছি এটা বলতে পারলেই তোমার জন্য থাকবে বিশাল পুরস্কার। কে কোন কসমেটিক্স থেকে থাকবে একটু পরে জানাচ্ছি। আগে বলো এটা কিসের ছবি এঁকেছি আমি। এটা যদি তুমি বলতে পারো তোমার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হবে জেমস স্কলার্স কর্তৃপক্ষের পক্ষ থেকে। জেমস স্কলার্স কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ পুরস্কার পাওয়ার জন্য আমার সাথে স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে ফেলো যে এখানে কি পাওয়া যাবে। কেমন লাগছে আমাকে? আমার বদনার একটা চোখ, সরি, ঠিক আছে। কমেন্ট বক্সে এটা কি এঁকেছি আমি, তোমরা যদি কেউ বলতে পারো তার জন্য ট্রিট থাকবে। কি লিখতেছো সবাই? এখন আসেনি ভাই। ওকে ওকে ওকে। তো এই যে বদনা, রনজাহান পৃথা লিখছে, দেখাই তো বদনা, সানজিদা স্বর্ণা বদনা। বাহ, দেখছো কত সুন্দর ছবি আঁকি। সার্থক ভাই ছবি আঁকা। এই দেখো, এই যে বদনা, এই বদনার তল থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে। এই নদীর নাম হচ্ছে হালদা নদী। হালদা নদী, তোমরা জানো কি না এই বদনা কিন্তু একটা ঐতিহাসিক বদনা, এবং এই বদনার মালিক হচ্ছে, দেখছো কার বদনা? এটা শিহাব ভাইয়ের বদনা। এই শিহাব ভাইয়ের বদনার নিচ থেকে এখানে তৈরি হয়েছে কোন নদী? হালদা নদী। হালদা নদীর উৎপত্তি হয়েছে খাগড়াছড়ির বদনাতলি থেকে। খাগড়াছড়ির বদনাতলি থেকে। খাগড়াছড়ি কই থেকে তৈরি হয়েছে? বদনাতলি থেকে। কোন নদী? হালদা নদী। আর এই হালদা নদীর সমাপ্তি হয়েছে কর্ণফুলী তেলে। তাহলে হালদা নদীর সমাপ্তি হয়েছে কোথায়?
কর্ণফুলী যে হালদা নদীর উৎপত্তি হয়েছে কোথায়? বদনাতলী থেকে। এই কর্ণফুলী হচ্ছে একমাত্র বাংলাদেশের খরস্রোতা নদী। তাহলে খরস্রোতা নদী কোনটা? কর্ণফুলী। খরস্রোতা নদী কোনটা? কর্ণফুলী। আর এই পাশে বললাম বদনাতলী, ঠিক আছে। আর খাগড়াছড়ি কই থেকে? বদনাতলী থেকে। ওকে, মনে রাখতে পারবো আমরা সবাই। এই হালদা নদীর দৈর্ঘ্য হচ্ছে 95 কিলোমিটার। একটা কঠিন প্রশ্ন করে ফেলি তো, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ বলা হয়েছিল কোন নদীকে? লিখে কমেন্ট করে ফেলো তো। তাহলে হালদা নদী উৎপত্তি হচ্ছে খাগড়াছড়ির বদনাতলী থেকে, আর সমাপ্তি হচ্ছে একমাত্র খরস্রোতা নদী কর্ণফুলীতে। খরস্রোতা নদী কর্ণফুলীতে। হালদা নদীর অতিক্রান্ত দূরত্ব 95 কিলোমিটার। হালদা নদীর অতিক্রান্ত দূরত্ব 95 কিলোমিটার। আমি শেখ ভাইয়ের বদনার মধ্যেই আমরা একটু ছবি আঁকি। এটা হচ্ছে বাংলাদেশ, মুছে দিয়ে দাও বদনাটা। বাংলাদেশ, এটা হচ্ছে মায়ানমার। এই বাংলাদেশের মায়ানমারের মাঝখানে একটা নদী আছে, এই নদীর নাম হচ্ছে নাফ নদী। বাংলাদেশের মায়ানমার মাঝখানে কোন নদী আছে? নাফ নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। তাহলে বাংলাদেশের মায়ানমার মাঝখানে কোন নদী আছে? নাফ নদী। নাফ নদীর দৈর্ঘ্য কত? 56 কিলোমিটার। বলো তো আমারে, যে সবচেয়ে বেশি পথ অতিক্রম করছে যে নদ, তার নাম কি? সবচেয়ে বেশি পথ অতিক্রম করছে কোন নদ? এটা লিখে কমেন্ট করে ফেলো, ঠিক আছে। এবার খেয়াল করো, নাফ নদী কত কিলোমিটার লম্বা? 56 কিলোমিটার। বাংলাদেশ আর মায়ানমারের মাঝখানে অবস্থিত, ঠিক আছে। এই এলাকায় একটা দ্বীপ আছে, নাম সেন্ট মার্টিন। সবাই নাম শুনে থাকবা, অনেকে ট্যুরে যেতে ইচ্ছা করে, অনেকে ঘুরতে ইচ্ছা করে না। সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন কত কিলোমিটার লম্বা? 8 কিলোমিটার। অনেকের মতে এখন কমতে কমতে 6 কিলোমিটার হয়ে গেছে। তাহলে সেন্ট মার্টিন 8 কিলোমিটার। বর্তমান যদি বলে উইকিপিডিয়ার তথ্য অনুসারে সেন্ট মার্টিন 6 কিলোমিটার। আর সেন্ট মার্টিনে একটা দ্বীপ আছে, এই দ্বীপে একটা কাহিনী ঘটছিল, বুঝছো? তো একবার কি হলো, আমি হচ্ছে সেন্ট মার্টিন ঘুরতে যাবো কয়েকদিন পর। তো ঘুরতে গেলাম হচ্ছে তোমাদের অনিক ভাই আর ফাইন ভাইয়ের নিয়ে সেন্ট মার্টিনে ঘুরতে গেছি। এখন অনিক ভাই আর ফাইন ভাই দুইজনের নিয়ে সেন্ট মার্টিন গেছি। তো আমরা কিন্তু সেন্ট মার্টিন স্পিড বোটে করে গেছি। অনেক আবার খুব হ্যান্ডসাম হিরো সেজে গেছে সেন্ট মার্টিন। একটা ফুল প্যান্ট পরছে, একটা টি শার্ট পরছে, পরে গেছে সেন্ট মার্টিন। যাওয়ার পরে সেন্ট মার্টিন যে অনেক তো হিজড়াদের কবলে পড়ছে। কবলে পড়ার পর ওরা ছিঁড়ে ফেলছে সবকিছু। তো মনে হয় একবার সেন্ট মার্টিন একটা দ্বীপ আছে যেখানে গেলে সবকিছু ছিঁড়ে দেওয়া হয়, তাই নাম হয়ে গেছে ছেড়া দিয়া দ্বীপ। পরীক্ষায় ছেড়া দিয়া দ্বীপ কোথায় অবস্থিত? খারাপ পাবে না, কিছু নেই। অনেকের হাতের চামড়া গুলা ছিঁড়ে ফেলছে, এটা অনেকের মাথার চুল সব টেনে ছিঁড়ে ফেলছে। তাই ছেড়া দিয়া দ্বীপ কোথায় আছে? সেন্ট মার্টিন। কত কিলোমিটার? 8 কিলোমিটার। বর্তমান উইকিপিডিয়ার তথ্য অনুসারে 6 কিলোমিটার লম্বা হচ্ছে ছেড়া দিয়া দ্বীপ। তাহলে ছেড়া দিয়া দ্বীপ কোথায় অবস্থিত? সেন্ট মার্টিন। নাফ নদী কত কিলোমিটার? 56। হালদা নদী কত কিলোমিটার? 95। ঠিক আছে, সবাই কমেন্ট বক্সে লিখে ফেলো যে হালদা নদী কত কিলোমিটার লম্বা। হালদা নদীর দৈর্ঘ্য কত, এটা লিখে কমেন্ট করে ফেলো সবাই। হালদা নদীর দৈর্ঘ্য লিখে যদি সবাই কমেন্ট করে ফেলো, এরপরের প্রশ্ন উত্তর দিবা যে বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী কোনটা? একমাত্র খরস্রোতা নদী কোনটা, এটা লিখে কমেন্ট করবা। আর লাস্ট কোশ্চেন, যে বাংলাদেশ ও মায়ানমারকে পৃথককারী নদীর নাম কি? বাংলাদেশ আর মায়ানমারকে পৃথক করছে কোন নদী? তিনটা প্রশ্নের উত্তর দিতে থাকো তোমরা, ঠিক আছে। তাহলে আমরা পড়ে ফেললাম, ছেড়া দিয়া দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। তো আমরা সেন্ট মার্টিন থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম কক্সবাজারে। কক্সবাজারে তোমরা কিন্তু জানো যে কক্সবাজার থেকে কয়েকদিন আগে করোনার মধ্যে নিউজ আসতেছিল যে সমুদ্রে ভেসে আসছে সোনা, সোনার চেন, সোনার অনেক কিছু পাচ্ছে কিন্তু মানুষজন। মাঝখানে একবার বারবার নিউজ হচ্ছিল কিন্তু। তো ওইগুলা কিভাবে আসছে জানো? অনেক ভাই আর পরে যখন সেন্ট মার্টিন থেকে ফিরে আসছে কক্সবাজার, ফিরে আসার পর তোমাদের অনেক ভাই আরেকজন মেয়ের সাথে প্রেম হয়েছে। তো আরেকজন মেয়ের সাথে যখন প্রেম হইলো, অনেক তখন প্রায় 75 কোটি টাকার সোনা কিনে দিল ওই মেয়েটার। ওই মেয়েটার 75 কোটি টাকার সোনা কিনে পুরা গায়ে সোনা দিয়ে দিল, সোনা পরাই দিল। পরাই দেওয়ার পর ওই মেয়েটা একদিন সমুদ্রে পড়ে মারা গেল। ওই যে 75 কোটি টাকার সোনা, ওই সোনা এখনো প্রতিদিন কক্সবাজারে ভেসে আসে। তো এই সোনা দিয়া দ্বীপ কোথায় আছে? কক্সবাজারে। কে সোনা দিয়ে আসছিল? অনেক ভাইয়া। সোনা দিয়া দ্বীপ কোথায় আছে? কক্সবাজার। তাহলে কক্সবাজারের একটা দ্বীপের নাম কি? সোনা দিয়া দ্বীপ। ছেড়া দিয়া দ্বীপ কোথায়? সেন্ট মার্টিন। এরপর খেয়াল করো, নিঝুম দ্বীপ। ঝুম তেরে না রে, সেখান না নিঝুম। এই নিঝুম নামটা শুনলে অবশ্য আমি আবেগে আপ্লুত হয়ে যাই, আবেগে আপ্লুত হয়ে যাই এই নিঝুম নাম শুনলে। এই নিঝুমের লাস্টে আছে ম, মতে মেঘনা। তাহলে নিঝুম কোন নদীতে অবস্থিত? মেঘনা। শুরুতে আছে ন, নতে নোয়াখালী। আমার সবচেয়ে পছন্দের জেলা হচ্ছে নোয়াখালী। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে ইনশাআল্লাহ 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 নোয়াখালীতে কমপক্ষে 15টা বিয়ে করবো। খেয়াল করো, নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ হচ্ছে কোন নদী? মেঘনা নদী। মেঘনা নদী এবং কোন জেলা? নোয়াখালী জেলা। নোয়াখালী জেলা, মেঘনা নদী। নোয়াখালী জেলা, মেঘনা নদীতে কোন দ্বীপ? নিঝুম দ্বীপ। সোনা দিয়া দ্বীপ কোথায়? কক্সবাজার। ছেড়া দিয়া দ্বীপ কোথায়?
সেন্ট মার্টিন। ছেড়া দিয়া কোথায় বললাম? সেন্ট মার্টিন। তাহলে এটুকু পারবো আমরা। আর মনে রাখতে হবে একবার কি হলো শুনো তো, জীবনে আসলে সবসময় অনেক কিছু হয়, কিছু বিষয় হাসার আর কিছু বিষয় সিরিয়াস হয়। তো এরকম একটা সিরিয়াস বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যখন আমরা কক্সবাজার থেকে ফিরে আমরা ঘুরতে ঘুরতে আসলাম, তখন একটা জায়গায় এসে দাঁড়ালাম। দাঁড়ানোর পর ওই দিন সত্যি যা বলছে আজকে, এই একটা ঘটনাই আজকে সত্যি শেয়ার করতেছি। তো হঠাৎ করে তোমাদের যে ফাইন ভাই আছে না, ওই ফাইন ভাইয়ের একজনকে ভালো লাগে আর কি। ভালো লাগে বলতে সে ফাইন ভাইয়া তাকে অনেক পছন্দ করে ফেললো। পছন্দ করার পর সে কি করলো, ফাইন ভাইয়ের কাছে আসলো, এসে একটা বড় বাঁশ দিয়ে মাথায় দিল এক বাড়ি। মাথায় বাড়ি দেওয়ার পর মাথাটা এইভাবে দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হয়ে পর এখানে মনটা ছিল, এনে কেরোসিন তেল ঢেলে মনটা পুড়াই দিল। তো ওই জায়গার নাম হয়ে গেল মনপুরা। ওই দ্বীপের নাম কি? মনপুরা দ্বীপ। মানে মন পুড়ে গেল না, সিরিয়াস কথা, সত্যি কথা, বিশ্বাস করেন না। দেখো মানে কি, এই মন পুড়ে যাওয়ার পর ফাইন ভাই আর কিছু মনে থাকে না, কারণ সবকিছু ভুলে যায়। তাই মন পোড়া হচ্ছে বোলা, মন পোড়া বোলা। তাহলে ভুলে গেছে, মন পুড়িয়ে গেছে, তাই সব ভুলিয়ে গেছে। বুঝছো? এটা কিন্তু সত্যি ঘটনা। এই একটা ঘটনা হচ্ছে আজকে সত্যি কথা শেয়ার করলাম তোমাদের সাথে। তাহলে মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত? ভোলা, নিঝুম, মেঘনা, নোয়াখালী, সোনাদিয়া, কক্সবাজার, ছেড়াদিয়া, সেন্ট মার্টিন। ঠিক আছে, ছেড়াদিয়া, সেন্ট মার্টিন, সোনাদিয়া, কক্সবাজার, নিঝুম, মেঘনা, নোয়াখালী। আর মনপুরা হচ্ছে ভোলা, মনপুরা হচ্ছে ভোলা। ঠিক আছে, এবার চলে আসি উপজাতি আর ভাস্কর্য। একদম শেষে চলে আসছি ক্লাসের। তোমাদের কেমন লাগতেছে? তোমরা কি খুব বেশি বোর হয়ে গেছো? খুব বেশি বোর হয়ে গেলে বলতে পারো, তাহলে শেষ করে দেবো এখন। বাংলাদেশের সব মিলাই উপজাতি আছে কয়টা? 50টা। আমার এই আরেকটা শখ আপু, বুঝছিস আপু ভাইয়া, তোদের একটা কথা সত্যি কথা বলি, 50টা উপজাতির 50টা মেয়ের সাথে অ্যাটলিস্ট জীবনে যদি একটু বিয়ে করতে পারতাম, খুব ভালো লাগতো। তাহলে উপজাতি কয়টা আছে? 50টা। 50টা উপজাতির জন্য উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র আছে 4টা। উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র আছে কয়টা? 4টা। তো তোমরা জানো উপজাতিদের হ্যাবিট কি? তারা সবাই একসাথে সবাই আসে, সবাই একসাথে, সিঁড়ি আছে ওদের, সিঁড়ির উপর উঠে বসে, সবাই একসাথে সিঁড়ির উপর উঠে বসে বিড়ি খাওয়া শুরু করে। তাই ওদের যে সাংস্কৃতিক কেন্দ্র আছে, সাংস্কৃতিক কেন্দ্রের নাম বিড়ি সিঁড়ি। তাহলে কি, সিঁড়ির উপর বসে বিড়ি খায়, তাই নাম হইছে বিড়ি সিঁড়ি। আর এই বিড়ি সিঁড়ি অবস্থিত নেত্রকোনায়। কণা, নেত্রকোনা। নেত্রকোনায় কি করে? বিড়ির উপর বসে সিঁড়ি খায়, না সরি, সিঁড়ির উপর বসে বিড়ি খায়, তাই এই জায়গার নাম বললাম নেত্রকোনা। উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র কয়টা? 4টা। টোটাল উপজাতি আছে কয়টা? 50টা। টোটাল উপজাতি কয়টা বললাম? 50টা। এইটুকু আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আর খাসিয়া, গাঢ়, খাসিয়া আর গাঢ়, এই দুটা হচ্ছে মাতৃতান্ত্রিক। তাহলে মাতৃতান্ত্রিক উপজাতি কয়টা? 2টা। কি কি? খাসিয়া আর গাঢ়। খাসিয়া আর গাঢ়। সারাদিন বাইরে ছেলেরা কাজ, সারাদিন ঘরে মেয়েরা বাইরে কাজ করে আসে, আর ছেলেরা ঘরে রান্না করে খাবার এগিয়ে দেয়। ভাবো কত সুন্দর হবে। আমার মনে করো যে আমি ভবিষ্যতে যদি আমি মনে করো একটা খাসিয়া মেয়ে বিয়ে করি, তাহলে কি হবে দেখো। আমি বাসায় সারাদিন শুয়ে বসে থাকবো, তারপরে আমি ফোন দিয়ে বলবো যে ওগো তুমি আসার সময় একটু পটল কিনে নিয়ে এসো, আলু কিনে নিয়ে এসো, আর আমার পছন্দের ওই কফি কলের থেকে একটা পাস্তা নিয়ে এসো। তারপরে আসবে, আমি এমনি বাসায় যা যা ছিল তাই রান্না করে রাখবো। তারপর এসে আমাকে বলবে তোমার চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করবো, চোখ খুলবে, বলবে এই দেখো তোমার পছন্দের কালারে তোমার জন্য একটা পাঞ্জাবি আনছি। বলবো ও মা তুমি কত কিউট। এই হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবারে ঘটবে। মাতৃতান্ত্রিক পরিবার কি কি আছে? খাসিয়া আর গাঢ়। রিপিট করো, মাতৃতান্ত্রিক পরিবার কি কি আছে? খাসিয়া আর গাঢ়। এটা হচ্ছে মাতৃতান্ত্রিক। আর নেত্রকোনায় বললাম বিড়ি সিঁড়ি, বিড়ি সিঁড়ি, নেত্রকোনা। উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র কয়টা? 4টা। টোটাল উপজাতি কয়টা আছে? 50টা। বিজু, বিজু কাদের উৎসব? উত্তর চাকমাদের। তাহলে চাকমাদের ধর্মীয় উৎসবের নাম কি? বিজু। রাকিব ফোনটা দাও। চাকমাদের ধর্মীয় উৎসবের নাম কি? বিজু। আমাকে তোমরা সবাই কমেন্ট বক্সে বলবা যে সোনাদিয়া দ্বীপ কোথায় অবস্থিত। সোনাদিয়া দ্বীপ কোথায় অবস্থিত? সবাই কমেন্ট বক্সে লিখে দাও। বিজু কাদের ধর্মীয় উৎসব? চাকমা। ওয়ান গালা, ওয়ান গালা হচ্ছে গাঢ়দের ধর্মীয় উৎসব। ওয়ান গালা, গাতে গাঢ়। তাহলে ওয়ান গালা কোথায়? কাদের? গাঢ়দের। তাহলে গাঢ়দের ধর্মীয় উৎসবের নাম কি? ওয়ান গালা। ওয়ান গালা হচ্ছে গাঢ়। ঠিক আছে,
ওয়ান গেল হচ্ছে গাঢ়। ঠিক আছে, সবাই লিখছেন। সবাই তো সোনা দিয়া দ্বীপ লিখবা, লিখে দাও তো ছেড়া দিয়া দ্বীপ কোথায় অবস্থিত? ছেড়া দিয়া যেখানে অনেক বাড়ি নিয়ে সবাই ছিঁড়ে দিছিল। ঠিক আছে, ওকে, সবার কমেন্ট দেখতে পাচ্ছি আজকে। ঠিক আছে, কালকে থেকে কিন্তু আমরা অফলাইনে শিফট হয়ে যাচ্ছি, অনলাইনের মজাটা একটু কমে যাবে, বাট স্টিল অফলাইন ক্লাস তো অলওয়েজ বেস্ট। খেয়াল করুন, তাহলে ওয়ান গেল হচ্ছে কাদের ধর্মীয় উৎসব? গাঢ়দের। বিজু কাদের বললাম? চাকমাদের। খাসিয়া, গাঢ়, মাতৃতান্ত্রিক, বিড়ি, সিঁড়ি, নেত্রকোনা, টোটাল উপজাতি বললাম 50টা। ঠিক আছে, তাহলে সবাই আমাকে লিখে ফেলো তো কমেন্ট বক্সে, লিখে দাও তো বিড়ি সিঁড়ি কোথায় অবস্থিত? বিড়ি সিঁড়ি কোথায় অবস্থিত? সবাই কমেন্ট বক্সে লিখে ফেলো তো। আরেকটা কথা বলতে পারবা যে বাংলাদেশের মায়ানমারের মাঝখানে যে নাফ নদী ছিল, এই নাফ নদীর দৈর্ঘ্য কত? নাফ নদীর দৈর্ঘ্য, চলে আসি ভাস্কর্যতে। ভাস্কর্যের মধ্যে আমাদের সবার আগে মনে রাখতে হবে যে সম্মিলিত প্রয়াস। কে কে বানাইছে তোমরা জানো? সম্মিলিত প্রয়াস যে বানাইছে তার নাম হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন। কি বললাম? সৈয়দ মাইনুল। রিমেম্বার দ্য নেম মাইনুল ইসলাম। আমাদের ম্যাথ কোশ্চেন ভাই, তোমাদের বছর মেডিকেল আসছে, দেখো গত বছর মেডিকেল চলে আসছে। মানে এই নামটাই তো ভিআইপি, নামের মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে। সম্মিলিত প্রয়াস বানাই দিলাম। সম্মিলিত প্রয়াস কি বললাম? সৈয়দ মাইনুল হোসেন। সম্মিলিত প্রয়াস। সাবাস 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 নিতুন, সাবাস। সাবাস বাংলাদেশ। তাহলে সাবাস বাংলাদেশ কার? উত্তর নিতুন কুণ্ড। তাহলে নিতুন কুণ্ডর কি? সাবাস বাংলাদেশ। কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাহলে সাবাস বাংলাদেশ কার? নিতুন কুণ্ডের। আমার বলতো উপজাতি আছে বাংলাদেশে টোটাল কতটা? আর উপজাতি সাংস্কৃতিক কেন্দ্রের নাম কি? উপজাতি সাংস্কৃতিক কেন্দ্রের নামটা কি? আর উপজাতি আছে টোটাল কতগুলো? কমেন্ট বক্সে প্রত্যেকে লিখে দাও। ঠিক আছে, 56 কিলোমিটার নেত্রকোনা, সবাই কমেন্ট করছে। ওকে, চলে আসি। তাহলে সাবাস বাংলাদেশ এটা হচ্ছে নিতুন কুণ্ডের কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সাবাস বাংলাদেশ। এরপর চলে আসো স্বাধীনতা সংগ্রাম আর স্বোপার্জিত স্বাধীনতা। স্বোপার্জিত স্বাধীনতা, এই দুটা হচ্ছে শামীম শিকদারের। শামীম, দেখো মিল আছে, স স স। তাহলে স্বাধীনতা সংগ্রাম, স্বোপার্জিত স্বাধীনতা, এই দুটা কার? শামীম শিকদার। সাবাস নিতুন, সাবাস। তাই সাবাস বাংলাদেশ কার? নিতুন কুণ্ড, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। সম্মিলিত প্রয়াস হচ্ছে সৈয়দ মাইনুল হোসেনের। সম্মিলিত প্রয়াস হচ্ছে সৈয়দ মাইনুল হোসেনের। আর লাস্ট কথা বলবো অপরাজেয় বাংলা। এই অপরাজেয় বাংলা হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালেদের। সৈয়দ আব্দুল্লাহ খালেদের কি বললাম? অপরাজেয় বাংলা। ঠিক আছে, এবার তোমাদের আমি কিছু প্রশ্ন করবো এজ এ হোল, তোমরা সবাই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, বলতো যে মাননীয় প্রধানমন্ত্রী কন্যা শেখ হাসিনা শেখ রেহানা কত কিলোমিটার পথ হাঁটছিল? এটা লিখে সবাই একটু কমেন্ট করো। আমি এখন কিছু কমেন্টস পড়বো, এরপর তোমাদের ছুটি দিয়ে দিব। ঠিক আছে, অনেকে অনেক কিছু লিখছে। আমাকে দুইটা জাতির নাম বলতে হবে, দুইটা উপজাতির নাম বলবা, দুইটা সিঙ্গেল উপজাতি যারা মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক দুইটা উপজাতির নাম কমেন্ট বক্সে লিখে দাও। ঠিক আছে, সবাই কমেন্ট করছে। আমরা কিন্তু ক্লাসের শেষে একদম এখনই শেষ করে দিব। মাতৃতান্ত্রিক দুইটা উপজাতির নাম, 2 কিলোমিটার, সবাই লিখছে। পরের প্রশ্ন লিখবা তোমরা যে হচ্ছে আমাদের মধ্যে একটা নদী ছিল, যে নদীকে আমি বলছিলাম খরস্রোতা নদী। এই খরস্রোতা নদীর নাম কি? খরস্রোতা নদী কোনটা ছিল? এটা লিখে কমেন্ট করবা। ঠিক আছে, দেখি গাঢ় খাসিয়া লিখে কমেন্ট করছে, শশী কমেন্ট দেখতে পাচ্ছি, 17 কমেন্ট আছে, পিতার কমেন্ট দেখতে পাচ্ছি, মরির কমেন্ট আছে। এরপরে কোশ্চেন উত্তর দিবা সুরমা আর কুশিয়ারা, এই দুটা নদী মিলিত হয়েছিল আমার একটা হিন্দি ডায়লগের জায়গায়। এই নদীটার নাম লিখে ফেলো সবাই। সুরমা আর কুশিয়ারা কোথায় মিলিত হয়েছিল? সুরমা আর কুশিয়ারা কোথায় মিলিত হয়েছিল? এটা লিখে কমেন্ট করবা। ঠিক আছে, স্বদেশ প্রত্যাবর্তন দিবস একদম শুরুতেই বলছিলাম, কতই জানুয়ারি? স্বদেশ প্রত্যাবর্তন দিবস কতই জানুয়ারি? এটা লিখে সবাই একটু কমেন্ট করবা। স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ভাইয়া শোনো, সাধারণ জ্ঞান ইংলিশ এটা আসলে কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যেটা লাগে, যেটুকু দরকার, ইসেনশিয়াল যেটুকু, যদি বলি যে ভাই এটুকু দরকার, তো এইটুকু পড়ানোর জন্য আমাদের মেইন কোচিং অর্থাৎ কোচিং এর যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলাই যথেষ্ট। অতিরিক্ত সাধারণ জ্ঞান ইংলিশের জন্য অতিরঞ্জিত কিছু করতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রিপারেশনে অনেক বেশি ব্যাঘাত ঘটে। সাধারণ জ্ঞান ইংলিশ
অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটুকু পড়া উচিত, কোথায় যে থামা উচিত, এটা আমাদের জানতে হবে। তোমরা আগামীকাল থেকে অফলাইনে মুভ করতেছো, তোমাদের জন্য তো আমি অবশ্যই দোয়া করি, কিন্তু সমস্যা হচ্ছে তোমরা তোমাদের নিজেদের জন্য দোয়া করো না। নিজেরা নিজেদের ফেভার না করলে ভাই দুনিয়া কেউ তোমার জন্য ফেভার করবে না। তুমি চান্স না পাইলে কষ্ট শুধু তোমার, তোমার বাবার আর তোমার মার, আর কেউ কিন্তু কষ্ট পাবে না। নিজের বাবা মার মুখের দিকে তাকাই হলেও ভাইয়া এই কয়েকদিন দিন একটু পড়াশোনা করা দরকার। 3টা মাসটা ট্রাই তো কর, চান্স দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। কিন্তু এই উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তাআলা অবশ্যই যারা পরিশ্রম করে তাদের পছন্দ করে, এবং যারা চেষ্টা করে, যাদের মধ্যে চাওয়া আছে অবশ্যই তাদের দিবে। তাই তো বাপ মা এত কষ্ট করে তোর জন্য টাকা খরচ করতেছে, এত কষ্ট করে তোরে বড় করছে, একটা ছোট স্বপ্নই তো। স্বপ্নটা পূরণ করার জন্য যতটুকু কষ্ট করতে হয় কর, আল্লাহ ভরসা, আমরা তো সাথে আছি। যা যা করা লাগে আমরা তো অবশ্যই করবো সবসময়, কিন্তু তোর চেষ্টা তো থাকতে হবে। তাই এই সময়টুকু সিরিয়াস হ, আল্লাহ ভরসা। যে কোনো দরকারে তো তোদের ভাইরে অবশ্যই পাশে পাবি। ডিএমএসএস ক্লাস পরিবারের প্রত্যেকে তোর আপন ভাইয়ের মতো ইনশাআল্লাহ তোকে সার্ভ করবে। আগামীকাল থেকে অফলাইন শুরু হচ্ছে, সবাই টাইমলি ক্লাসে চলে আসিস। আল্লাহ ভরসা, দেখা হচ্ছে। ভালো থাকিস সবাই।